সো আজকে হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়গুলোর একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এটা হচ্ছে আমাদের যুক্তফ্রন্ট থেকে ৭০-এর নির্বাচন। আমরা গত ক্লাসে হচ্ছে ভাষা আন্দোলন পর্যন্ত পড়েছিলাম, যে আমাদের ভাষা আন্দোলন পর্যন্ত কি হয়েছিল, একটা সুদীর্ঘ ইতিহাস। আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের যুক্তফ্রন্ট গঠন থেকে আমাদের ৭০-এর নির্বাচন পর্যন্ত আরেকটা ইম্পর্টেন্ট টাইম লাইন। তো আমাদের হচ্ছে একটু যদি আমরা পিছনের দিকে ফিরি, আমাদের দেশভাগের পরপরই ওই সময়ের কথা চিন্তা করি। আমাদের হচ্ছে মানে ওই সময় আমাদের যে বাংলাদেশের যে রাজনীতিটা, অর্থাৎ পূর্ব পাকিস্তান তো তখন, হ্যাঁ, দেশভাগের পর। তো আমাদের পূর্ব পাকিস্তানের রাজনীতি কিন্তু নিয়ন্ত্রণ করতো মুসলিম লীগ। এখন মুসলিম লীগ যদিও নিয়ন্ত্রণ করতো, মুসলিম লীগের মধ্যে হচ্ছে মূলত নিয়ন্ত্রণে থাকতো হচ্ছে মাওলানা আকরাম খাঁ আর খাজা নাজিমুদ্দিনের, হ্যাঁ, এরা মূলত হচ্ছে নিয়ন্ত্রণ করতো। বাট ঝামেলা হচ্ছে গিয়ে যে আহ, এরা নিজেদেরকে একটু এলিট ক্লাস ভাবতো এবং তারা মোটামুটি পশ্চিম পাকিস্তানের তাবেদারি করতো, হ্যাঁ। ওদেরকে দেখা যেত কি হচ্ছে সবগুলোতে সাপোর্ট দিচ্ছে। আমাদের পূর্ব পাকিস্তানের হচ্ছে যে ধরনের উন্নয়ন হওয়ার কথা পলিটিক্যালি অ্যাটলিস্ট, সেটা হয় নাই। সো এই কারণে ওই সময় মুসলিম লীগের আরেক গ্রুপের নেতা সোহরাওয়ার্দী এবং আবুল হাসেম, যারা একটু উদারপন্থী ছিলেন, তারা চিন্তা করতেছিলেন যে নিজেদেরকে অবহেলিত, যে আমাদের কথা শোনা হচ্ছে না, সবগুলো কন্ট্রোল তাদের হাতেই, এখানে পূর্ব পাকিস্তানের কোনো কথা বলা হচ্ছে না, আমাদের কোনো অধিকার সংরক্ষিত হচ্ছে না। এই চিন্তা থেকে হচ্ছে তারা চিন্তা করলো যে নতুন একটা দল তারা গঠন করতে চায়, এবং এই চিন্তা থেকে শেখ মুজিবুর রহমানও তাদের সঙ্গে যুক্ত হন। এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট তোমরা ঘটনাটা জেনে রাখো। আবার অন্যদিকে হচ্ছে একটা নির্বাচন হয়েছিল ইব্রাহিম খাঁ পদত্যাগ করার ফলে উপনির্বাচনে। সেখানে আবার দুই দফা মুসলিম লীগ প্রার্থীকে হারাই দিয়েছিল হচ্ছে মাওলানা ভাসানী আর শামসুল হক। তো এদিকে হচ্ছে তাদের যে নির্বাচন, তাদের যে মুসলিম লীগের যে নিয়ন্ত্রণ, এটা মূলত ছিল খাজা নাজিমুদ্দিন ওদের হাতে। আমাদের পূর্ব পাকিস্তানের যে প্রমিনেন্ট যারা নেতা ছিল সোহরাওয়ার্দী, আবুল হাসেম, এদের হাতে ছিল না। এদিকে তারা একটু মনক্ষুণ্ণ ছিল। আবার তারা দেখলো হচ্ছে মাওলানা ভাসানী এবং শামসুল হক দুজনেই নির্বাচনে জিতছে, কিন্তু এদের যে নির্বাচনী ফলাফলটা এটা অবৈধ ঘোষণা করে দিছে। অবৈধ ঘোষণা করে হচ্ছে নির্বাচন কমিশন তাদের থেকে মানে ক্ষমতাটা দেয় নাই তাদেরকে। সো এটাও তাদের মধ্যে হচ্ছে দাগ কাটলো। এখন তারাও চিন্তা করলো যে না, আমরাও তাহলে ওদের সাথে আর থাকতে পারবো না, আমরাও নতুন রাজনৈতিক দল গঠন করি। তাহলে আমাদের সব নেতারা, ওরা কিন্তু নিজেদের বঞ্চিত ফিল করছে। কেউ হচ্ছে গিয়ে দেখলো যে তাদের হাতে পাওয়ার নাই, আবার কেউ দেখলো যে তারা নির্বাচনে জয়লাভ করলেও তাদেরকে হচ্ছে গণ্য করা হচ্ছে না। এই কারণে সেই চিন্তা থেকে তারা নতুন রাজনৈতিক দল গঠন করার চিন্তা ভাবনা করে, কিন্তু সভা করার জন্য কোনো অডিটোরিয়াম ওই সময় পাওয়া যাচ্ছিল না, হ্যাঁ। তো তখন কে এম দাস লেনের কাজী হুমায়ুন রশিদ তার মালিকানাধীন যে রোজ গার্ডেন আছে, সেখানে হচ্ছে সভা করার আহ্বান জানান। এবং এই যে রোজ গার্ডেন, এটা কিন্তু হচ্ছে এখনো মানে প্রচন্ড ভিড় হয়। আমি ওই দিন এটা দেখতে গেছিলাম, যদিও হচ্ছে দুর্ভাগ্যজনক রোববার ছিল, বন্ধ ছিল, কিন্তু প্রচন্ড ভিড় হয় উইকেন্ডে। সো এই যে কে এম দাস লেনের কাজী হুমায়ুন রশিদ, হ্যাঁ, উনি হচ্ছে গিয়ে এটার মালিকানাধীন রোজ গার্ডেনে সভা করার আহ্বান জানান। উনি বলেন যে হ্যাঁ, আমার এখানে এসে সভা করতে পারেন। তাহলে এটা হচ্ছে কাজী হুমায়ুন রশিদ হচ্ছে বলেন যে মালিকানাধীন রোজ গার্ডেনে সভা করার জন্য, হ্যাঁ। তো যেভাবে সে কাজ, তারা এখানে সভা করলো, এবং এই সভার মধ্যে মূলত গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। 23শে জুন 1949 সালে। এরা সভাপতি ছিলেন হচ্ছে মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী কিন্তু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের ফাউন্ডার প্রেসিডেন্ট, প্রতিষ্ঠাকালীন সভাপতি। সহসভাপতি হন আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক শামসুল হক, ট্রেজারার ইয়ার মোহাম্মদ খান, আর যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তাহলে সভাপতি হচ্ছে মাওলানা ভাসানী, তারপর হচ্ছে আমার সাধারণ সম্পাদক হচ্ছে শামসুল হক। তাহলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 23শে জুন 1949 সালে। তাহলে আমরা অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছি যে যখন তারা নেতারা নিজেদেরকে বঞ্চিত মনে করছিল, তখন হচ্ছে গিয়ে তারা হচ্ছে এটা গঠন করলো, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করলো। এবং সেই সঙ্গে পুরো পাকিস্তানের হচ্ছে ক্ষেত্রে নাম যে সংগঠন, সেটার নামকরণ করা হয় নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যার সভাপতি হন হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এটা গঠন করেন। তাহলে আমার দুইটা দল গঠন হয়েছে, মানে একটা হচ্ছে পূর্ব পাকিস্তানের জন্য আওয়ামী মুসলিম লীগ, যেটা সভাপতি হচ্ছে মাওলানা ভাসানী। একই সাথে পূর্ব পাকিস্তানের জন্য নিখিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এটার জন্য হচ্ছে দল গঠন হয়, যেটার নাম হয় হচ্ছে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সভাপতি হন এটার হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো আমার যখন দল গঠন হলো, এখন দল গঠন হওয়ার পর কি কাজ? দল গঠন করছি মানে হচ্ছে আমার নির্বাচন সামনে। তো সামনে যে নির্বাচনটা, এটা হচ্ছে আমাদের যুক্ত ফ্রন্ট নির্বাচন। আজকে মূলত যেখান থেকে হচ্ছে পড়ছি আমরা 1954 সালের নির্বাচন। যুক্ত ফ্রন্ট মূলত হচ্ছে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে বিরোধী দলগুলোর জোট। কারণ আমাদের পূর্ব পাকিস্তানের যারা নেতা, তারা দেখলো যে মুসলিম লীগে থেকে খুব একটা লাভ হচ্ছে না, হ্যাঁ। কারণ
তারা হচ্ছে পূর্ব পাকিস্তানকে ঠকাচ্ছে, তাদের নেতা যারা। এই কারণে যত রাজনৈতিক দল আছে সবাই মিলে মুসলিম লীগের বিরুদ্ধে জোট গঠন করে, এবং এই যে জোট গঠন করলো একসাথে, এটাকে বলা হচ্ছে যুক্ত ফ্রন্ট। এটার মূল উদ্যোক্তা ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। এটার গঠনের সিদ্ধান্ত হয় 14 নভেম্বর 1953, এগুলো লাগবে না। গঠনকারী শেরে বাংলা ভাসানী সোহরাওয়ার্দী মিলে, প্রতীক হচ্ছে নৌকা যুক্ত ফ্রন্টের। এবং এটা গঠন হয় আলটিমেটলি 4 ডিসেম্বর 1953 সালে। এইটা লাগবে। কত সালে গঠিত হয় যুক্ত ফ্রন্ট? 4 ডিসেম্বর 1953 সালে এটা গঠিত হয়। পাঁচটা দল মিলে গঠিত হয়। এটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, এটা হচ্ছে মাওলানা ভাসানী, কৃষক শ্রমিক প্রজা পার্টি, নেজামে ইসলামী, বামপন্থী গণতন্ত্র দল, আর হচ্ছে খেলাফতে রাব্বানী। তো অনেক জায়গায় দেখবে যে বইয়ের মধ্যে 4টা দেয়া আছে, বাট সঠিক উত্তর হচ্ছে 5টা। এটা নিয়ে আবার পরে কেওয়াজ করবা না, হ্যাঁ? এটা 5টাই, এটাই মাথায় রাখবা যে 5টা দল মিলে এরা গঠন করে হচ্ছে আমাদের যুক্ত ফ্রন্ট। তাহলে আওয়ামী মুসলিম লীগ, মাওলানা ভাসানীর শেরেবাংলা ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, মাওলানা তাহের আলীর হচ্ছে নেজামে ইসলামী, হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল, আর আবুল হাসিমের হচ্ছে খেলাফতে রাব্বানী। তো যখন হচ্ছে আমি নির্বাচন করব, আমার নির্বাচনের মধ্যে আমরা বিভিন্ন দেখি না যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে বিভিন্ন দফা প্রণয়ন করে, যে ক্ষমতায় আসলে আমি 19 দফা প্রণয়ন করব, আমি 35 দফা বাস্তবায়ন করব, হ্যাঁ, এরকম বিভিন্ন তারা ইস্তেহার দেয়, দফা দেয়। তো এরকম হচ্ছে গিয়ে যুক্ত ফ্রন্টের হচ্ছে 21 দফা ছিল, 21 দফা। এবং 21 দফার মূল প্রণেতা হচ্ছে আবুল মনসুর আহমেদ। উনি মূলত তৈরি করেন 21 দফাটা, মানে উনি হচ্ছে লেখেন 21 দফা, আবুল মনসুর আহমদ। তো এটার মধ্যে প্রথম দফা ছিল হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা, এবং আমরা এখানে ভাষা সংক্রান্ত অর্থাৎ ভাষা নিয়ে দফা দেখতে পাই 5টা: 1, 10, 16, 17, 18। এগুলো ছিল ভাষা সংক্রান্ত দফা। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কিছু দফা আমরা দেখি। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, দফা 1। এটা ইম্পর্টেন্ট, পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটা ছিল যুক্ত ফ্রন্টের 1 নম্বর দফা, অর্থাৎ তারা যদি ক্ষমতায় আসে তারা বাংলাকে হচ্ছে স্বীকৃতি দিবে, যেটা পরবর্তীতে আমরা দেখছিলাম এরা কিন্তু করছিল। দ্বিতীয় দফা হচ্ছে কি বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ এবং ভূমিহীন কৃষকদের মাঝে উদ্বৃত্ত জমি বন্টন। দফা 3 পাটশিল্প জাতীয়করণ। দফা 9, এটা গুরুত্বপূর্ণ, দেশের সর্বত্র একযোগে অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন। তারা প্রাথমিক শিক্ষা প্রবর্তন করবে যেটা হবে অবৈতনিক এবং বাধ্যতামূলক, কোনো বেতন লাগবে না, হ্যাঁ, তবে এটা বাধ্যতামূলক হবে। কেবল মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা। তাহলে এতদিন হচ্ছে আমাদের কনসার্ন ছিল হচ্ছে উর্দুকে তারা প্রায়োরিটি দিচ্ছে, এরপর তো আমরা ভাষা আন্দোলন করলাম, তাহলে আমাদের ভাষা আন্দোলনের যে মূল এসেন্সটা, যে আমাকে মাতৃভাষায় সবকিছু সুযোগ দিতে হবে, এটা তারা একটু এনশিওর করলো। দফা 15 তারা বললো যে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করতে হবে, এবং বাংলা একাডেমি অর্থাৎ পূর্ব বাংলা মুখ্যমন্ত্রীর যে বাসভবন, আমরা যে গত ক্লাসে বর্ধমান হাউস দেখছিলাম না, আমাদের 21শে জাদুঘর, ওখানে ওই বর্ধমান হাউস কিন্তু ছিল মূলত পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর বাসভবন। এটাকে হচ্ছে আপাতত ছাত্রাবাস এবং পরে বাংলা ভাষার গবেষণাগারে পরিণত করা, যেটা বর্তমানে বাংলা একাডেমি। এগুলো ছিল তাদের দাবি। এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একবার রিডিং পড়া, নাইস টু নো। তাহলে 52 শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ, 17 নম্বর 21 ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন ঘোষণা, এবং 19 নম্বরে 1940 সালের লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলাকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান। এগুলো ছিল হচ্ছে তাদের দফা। হ্যাঁ, তাহলে আমার 21 দফা প্রণেতা হচ্ছে আবুল মনসুর আহমেদ। প্রথম দফা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি। দ্বিতীয় 9 নম্বর দফা হচ্ছে দেশের সর্বত্র একযোগে অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন। দফা 15 বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা। এখন আমার হচ্ছে নির্বাচন হবে, হ্যাঁ, 1954 সালের 8 থেকে 12 মাস 5 দিন ব্যাপী নির্বাচন। তাহলে এই নির্বাচনের মধ্যে মোট আসন ছিল হচ্ছে 309টা। আমার যুক্ত ফ্রন্ট কিন্তু নির্বাচনে গেছে, হ্যাঁ, এই 5টা দলের যে বিরোধী দলীয় জোট, তারা নির্বাচন করলো 1954 সালে। নির্বাচনে দেখা গেল 309টা আসনের মধ্যে 237টা ছিল মুসলিম আসন এবং 72টা ছিল অমুসলিম আসন। এর মধ্যে 223টাই তারা জয়লাভ করে, এই 223টাতে জয়লাভ করে। তাহলে 309টার মধ্যে তারা পাইলো হচ্ছে 223টা আসন, এবং মোট লাভ করছে 236টা। 13টা হচ্ছে অমুসলিম আসন থেকে পাইছে, 13টা হচ্ছে তারা লাভ করছে, টোটাল 236টা। বাট মুসলিম আসনে 223টা, টোটাল 236টা, এবং ক্ষমতাসীন যে দল তারা পাইছে মাত্র 9টা। তাহলে এটা বোঝা যাচ্ছিল যে আসলে আমাদের যারা জনগণ ছিল এরাও কিন্তু হচ্ছে গিয়ে এই মুসলিম লীগের নেতাদের খুব একটা ভালোভাবে নেয় নাই, হ্যাঁ। এই কারণে দেখা গেল হচ্ছে নির্বাচনে এটা রিফ্লেকশন, 309টার মধ্যে 223টা আসন জিতলো মুসলিম আসন থেকে, এবং টোটাল জিতলো 236টা, আর মুসলিম লীগ পেল মাত্র 9টা আসন। তো এই 223টা আসনের মধ্যে হচ্ছে এগুলো জাস্ট ভাগ, এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট জানবো।
আওয়ামী মুসলিম লীগ 143টা, কৃষক শ্রমিক পার্টি 48, নিজামী ইসলাম 19 এবং গণতন্ত্রী পার্টি হচ্ছে 13। মন্ত্রিসভা হচ্ছে 14 জনের মন্ত্রিসভা হলো। এখানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেল হচ্ছে এ কে ফজলুল হক এবং জনস্বাস্থ্যের দায়িত্ব পেল হচ্ছে আবুল মনসুর আহমদ। আমরা দেখে আসছেন না যে আমাদের খসড়া প্রণেতা 21 দফা কর্মসূচির, হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমার জনস্বাস্থ্য জনস্বাস্থ্য বিষয়ক উনি মন্ত্রী। এটার মেয়াদ ছিল হচ্ছে আমার 56 দিন। তাহলে আমার 14 জন হচ্ছে সদস্য, মুখ্যমন্ত্রী হচ্ছে এ কে ফজলুল হক, আবুল মনসুর আহমেদ হচ্ছে জনস্বাস্থ্য, মেয়াদ হচ্ছে 56 দিন টোটাল। এখন মাত্র 56 দিন মেয়াদ, কেন 56 দিন হয়েছে, কেন এর বেশি টিকে নাই এই যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সামনে, এটা আমরা কারণটা দেখব। তো আমার ফজলুল হকের নেতৃত্বাধীন যে মন্ত্রিসভাটা, তারা কিন্তু বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা, 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস এবং সরকারি ছুটি ঘোষণা এবং বাংলা একাডেমি করার প্রস্তাব গ্রহণ অনুমোদন করে। তো এটা হচ্ছে গিয়ে সে অনেক কাজ করছে এই ইয়েটা। কিন্তু আমার ঝামেলা কোথায় হলো, খুব সিম্পল হিসাব। চিন্তা করেন যে নতুন দেশ গঠন হয়েছে এবং পাকিস্তান হচ্ছে যে স্বাধীনতা, এটার পিছনে হচ্ছে মুসলিম লীগের অনেক অবদান। তো আমার যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হলো, পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ হচ্ছে কাইন্ড অফ বলা যায় যে জবরদস্তি করতেছে, জোর জার মুলুকতার টাইপের ব্যাপার হয়ে গেছে, তারা কোনো কিছু শুনতেছে না। সো জনগণ হচ্ছে যে যুক্তফ্রন্ট নির্বাচন, এখানে তারা তাদের ক্ষমতা দেখালো, তারা যুক্তফ্রন্টকে জিতালো। মাত্র 9টা আসন পেল হচ্ছে মুসলিম লীগ। তো মুসলিম লীগের নেতারা স্বাভাবিকভাবে যুক্তফ্রন্ট সরকারের উপর খেপা থাকে এবং মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শুরু করে বড় বড় পাকিস্তানের যত নেতা সবাই তো মুসলিম লীগের। তো চিন্তা করেন যে তাদের পছন্দের কোন দল, তাদের পছন্দ না এমন কোন দল হচ্ছে ক্ষমতায় চলে আসছে পূর্ব পাকিস্তানের, সো তারা বিরোধিতা করবে, খুব স্বাভাবিক। এখন যেটা হলো যে ওই সময় আদমদি জুট মিলে, আমাদের যে আদমদি জুট মিল, সেখানে হচ্ছে বাঙালি এবং বিহারি শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং যুক্তফ্রন্ট সরকার এটা কিন্তু যে সংঘর্ষটা এটা কন্ট্রোল করতে পারেন নাই। আবার হচ্ছে আমাদের যে নিউ ইয়র্ক টাইমস একটা পত্রিকা আছে, এই পত্রিকার মধ্যে সাংবাদিক কালাহান লিখেছিলেন যে মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক বলেছেন বাংলাকে স্বাধীন করা তার প্রথম কাজ। হ্যাঁ, মানে শেরে বাংলা এ কে ফজলুল হকের হচ্ছে যখন একটা সাক্ষাৎকার নেওয়া হয়, তখন উনি বলেন যে আমার প্রথম টাস্ক হচ্ছে বাংলাকে আমি স্বাধীন করব। তো এখন এই মুখ্যমন্ত্রীর মুখে যখন এই কথা শুনছে, পাকিস্তানের নেতারা তো প্রথমে ভরকে গেছে যে কি বলে এ বান্দা। আবার তারা একটা ছুতো পেয়ে গেল এটা বলার যে মুখ্যমন্ত্রী তো ষড়যন্ত্র করতেছে। তাহলে যে ষড়যন্ত্র করতেছে, যে ক্ষমতায় বসেই দেশকে ভাগ করার চেষ্টা করতেছে, তাকে আমরা কখনোই রাখতে পারি না। এবং এই দেশদ্রোহের অভিযোগেই পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 1954 সালের 30 মে দেশদ্রোহের অভিযোগে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে 92-এর ক জারি করেন এবং পূর্ব বাংলায় গভর্নরের শাসন জারি করেন। মানে এখন থেকে হচ্ছে গিয়ে কোনো কি থাকবে না, কোনো হচ্ছে গিয়ে আমার সরকার থাকবে না, এখানে গভর্নর থাকবে ক্ষমতায়। মেজর জেনারেল ইস্কান্দর মির্জা, তাকে পূর্ব বাংলার গভর্নর জেনারেল করা হয় এবং সে ক্ষমতা গ্রহণ করেই ফজলুল হক, শেখ মুজিব সহ যত নেতা আছে এদের সবাইকে হচ্ছে গ্রেফতার করেন। তাহলে আমার গভর্নর গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিলে পরবর্তীতে কেন্দ্রের শাসন জারি হয়। তাহলে আমার যুক্তফ্রন্ট সভা গঠন হয়েও কি হলো না, আমার এটা বেশি দিন কন্টিনিউশন হলো না, মাত্র 56 দিনে ভেঙে গেল ওদের ষড়যন্ত্রের কারণে। এবং হচ্ছে আমাদের ভেঙে দিয়ে কেন্দ্রের শাসন জারি করে দিল, অর্থাৎ ডিরেক্ট পাকিস্তান থেকে শাসন করা হবে এবং গভর্নর নিযুক্ত করা হলো পূর্ব বাংলার জেনারেল ইস্কান্দর মির্জাকে, মেজর জেনারেল ছিলেন উনি। তো আমার 1954 সাল, এখন আমার 47 সালে হচ্ছে স্বাধীন হওয়ার পর পাকিস্তানে কিন্তু এখনো সংবিধান রচনা হয় নাই। তো আমার হচ্ছে এখন সংবিধান রচনা করতে হবে, এটা একটা আমার গুরুত্বপূর্ণ কাজ। তো সংবিধান, যে কোনো দেশের সংবিধান রচনা করার জন্য প্রথমে গঠন করতে হয় গণপরিষদ। হ্যাঁ, এবং এই গণপরিষদের কাজই হচ্ছে শুধুমাত্র সংবিধান তৈরি করা। সে আর কোনো কিছুর দিকে তেমন একটা নজর দিবে না, তার মেইন কনসার্ন হচ্ছে গিয়ে সংবিধান তৈরি করা। তো পাকিস্তানে 2টা গণপরিষদ গঠিত হয়, একটা হচ্ছে প্রথম গণপরিষদ 1947 থেকে 54, আর দ্বিতীয় গণপরিষদ 55 থেকে 56। মুখস্থ করতে হবে না, জাস্ট জানি আমরা। গণপরিষদ আদেশ জারি করেছেন লর্ড মাউন্টব্যাটেন, আর প্রথম গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল, অস্থায়ী সভাপতি। আর দ্বিতীয় গণপরিষদের আইন মন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই 2টা জিনিস একটু মাথায় রাখেন।
যে পাকিস্তানের যে প্রথম গণপরিষদ, এটা হচ্ছে কি অস্থায়ী সভাপতি ছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল, আর দ্বিতীয় গণপরিষদের আইনমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হ্যাঁ, আর গণপরিষদ কেন প্রয়োজন হয়? এটা হচ্ছে সংবিধান প্রণয়নের জন্য প্রয়োজন হয়। সংবিধান প্রণয়ন, এটার জন্য হচ্ছে আমার লাগে গণপরিষদটা। তো এই গণপরিষদের মেইন কাজ সংবিধান প্রণয়ন, এবং আমরা দেখলাম আমাদের 1956 সালে ফাইনালি পাকিস্তানের প্রথম সংবিধান তৈরি হয়। তাহলে পাকিস্তানের সংবিধান প্রণয়নে বিশেষ ভূমিকা রাখেন হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে প্রথম সাধারণতন্ত্র রচিত হলো 23শে মার্চ 1956। মনে আছে যে আমি 23শে মার্চের কথা বলছিলাম, এটা পাকিস্তানের শহীদ দিবস, সরি, পাকিস্তানের জাতীয় দিবস, হ্যাঁ, সংবিধান দিবস বলা যায় 1956 সালে 23শে মার্চ। এবং এই 23শে মার্চে অনেক ঘটনা হয়েছে, আমরা বিভিন্ন সময় বিভিন্নটা দেখতে পাই। তাহলে আমার 23শে মার্চ 1956 সংবিধান প্রণয়ন হলো। তো এই সংবিধানের অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, এটা মুখস্থ লাগবে না, জাস্ট নাইস টু নো। সেটা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ঘোষিত হয়, এখানে দ্বিকক্ষের সরকার গঠিত হয়, যুক্তরাষ্ট্র এবং কেন্দ্রীয় প্রাদেশিক, অর্থাৎ সেন্ট্রাল একটা গভর্নমেন্ট থাকবে, বিভিন্ন প্রদেশে বিভক্ত থাকবে, এবং এখানে হচ্ছে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার থাকবে, 310 সদস্যের পার্লামেন্ট হবে, এবং বাংলা উর্দু উভয় ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হবে। এটা ছিল হচ্ছে প্ল্যান, বাংলা উর্দু উভয় ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়, এটা ছিল প্ল্যান। এটা হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য। তো আমাদের এই যে সংবিধান রচিত হল 1956 সালে পাকিস্তানে, এবং পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হয় ইস্কান্দর মির্জা। তাহলে সে কিন্তু আমার পূর্ব বাংলার গভর্নর ছিল। হ্যাঁ, গভর্নর হওয়ার পর হচ্ছে গিয়ে উনি কি করলেন, উনি হচ্ছে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হলেন। এটা মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে যে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, এটা হচ্ছে ইস্কান্দর মির্জা ছিলেন। তো আমাদের হচ্ছে এই যে আমার প্রথম যে শাসনতন্ত্র, এটার ফলে আবার আমাদের পূর্ব বাংলার নামটা হয়ে যায় পূর্ব পাকিস্তান। তাহলে 47-এর পর আমরা যদিও পাকিস্তানের আমাদের পূর্ব পাকিস্তান নামে ডাকতো, আমরা হচ্ছে নিজেদেরকে তখনও পূর্ব বাংলার মানুষজন দাবি করতাম। বাট আমাদের যখন শাসনতন্ত্র রচিত হলো, একদম আমরা ডকুমেন্টে আমাদের নাম লেখা হয়ে গেল, এখন থেকে আমরা পরিচিত হব পূর্ব পাকিস্তানের নামে, অর্থাৎ পূর্ব পাকিস্তান হবে হচ্ছে আমার দেশ। তো আওয়ামী লীগের নেতৃত্বে আমরা দেখলাম, যেহেতু আমার পূর্ব বাংলা গঠিত হলো, এখানে হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে একটা রিপাবলিকান কোয়ালিশন সরকার গঠিত হয় 1956 সালের 12 সেপ্টেম্বর। এটা গঠিত হয়, এবং এই যে কোয়ালিশন সরকারটা, এটা কিন্তু হচ্ছে গভর্নমেন্ট একদম সেন্ট্রালি অ্যাটাচ ছিল, অর্থাৎ পুরো পাকিস্তানের সরকার। এবং রিপাবলিকান কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে উনি কিন্তু আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। হ্যাঁ, এই রিপাবলিকান কোয়ালিশন সরকার, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তাহলে আমাদের পরীক্ষায় আসতে পারে যে আমাদের কোন বঙ্গ সন্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এটা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে আমরা হচ্ছে একটু যদি কুইক রিক্যাপ করি, এরপর আমি প্রশ্ন ধরবো জাস্ট বোঝার জন্য। তাহলে যেটা বলছিলাম যে আমার পাকিস্তানের যে নেতারা, এরা দেশভাগের পর হচ্ছে হম্বিতম্বি করতেছে, মুসলিম লীগের নেতারা কাউকে পাত্তা দিচ্ছে না। পরে আমার পূর্ব পাকিস্তানের যারা নেতা ছিল তারা বললো যে আমাদের নতুন দল গঠন করা দরকার। ওই চিন্তা থেকে তারা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করলো 23শে জুন 1949 সালে, এবং পুরো পাকিস্তানে এটা গঠন করা হলো নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যেটার সভাপতি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আর পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, এটা সভাপতি ছিলেন কিন্তু মাওলানা ভাসানী। যুক্তফ্রন্ট নির্বাচন করলো তারা, যুক্তফ্রন্টে তারা হারালো হচ্ছে 4 ডিসেম্বর 1953 সালে, এবং তারা হারালো মুসলিম লীগকে। 5টা দল মিলে এটা গঠিত হয়। যুক্তফ্রন্টের 21 দফা ছিল, এটার প্রণেতা হচ্ছে তোমার 21 দফা কর্মসূচি হচ্ছে প্রণেতা ছিল হচ্ছে আবুল মনসুর আহমেদ। হ্যাঁ, উনি প্রণেতা করেন, মানে এটা প্রণয়ন করছিল। সো এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দফা ছিল। এখানে হচ্ছে তোমার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। হ্যাঁ, তারপর হচ্ছে 9 দফার মধ্যে হচ্ছে সর্বত্র একযোগে অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, এটা করা হয়। তারপর হচ্ছে আরো কিছু বিভিন্ন গুরুত্বপূর্ণ দফা ছিল, ভাষার ছিল স্পেসিফিক্যালি 5টা। তো পরে হচ্ছে এরা যখন নির্বাচন করে, নির্বাচনের মধ্যে হচ্ছে 309টা আসনের মধ্যে তারা 223টা লাভ করে, আর মোট হচ্ছে 236টা। আর মুসলিম লীগ পায় হচ্ছে 9টা আসন। এখানে যে যুক্তফ্রন্ট মন্ত্রিসভাটা গঠিত হয়, এটা মুখ্যমন্ত্রী হয় হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক, আর জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় পায়েন হচ্ছে আবুল মুসার আহমেদ, এবং এটার ওভারঅল মেয়াদ ছিল মাত্র 56 দিন। কিন্তু যেটা ঝামেলা হয় যে আদমজি জুট মিলে হচ্ছে একটা সংঘর্ষ, এবং ফজলুল হকের মুখ ফসকে বলে ফেলা বাংলাকে স্বাধীন করা তার প্রথম কাজ। এই দুইটা জিনিস হচ্ছে খুব কাল হয়ে দাঁড়ায়, এবং তারা হচ্ছে 1954 সালের 30শে মে গভর্নর গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিলে পরবর্তীতে কেন্দ্রের শাসন জারি হয়ে যায়। এরপর হচ্ছে পাকিস্তানের স্বাধীন যে শাসনতন্ত্র সংবিধান, এটা প্রণয়ন হয়,
এবং এখানে হচ্ছে আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হ্যাঁ, এবং আমাদের যে বাংলাদেশ, আমরা এখন যে বাংলাদেশকে দেখতে পাই, এটা কিন্তু তখন আমাদের পূর্ব পাকিস্তান নামে হচ্ছে এটা পরিচিত হয়, পূর্ব বাংলার নাম চেঞ্জ হয়ে। আর আমাদের পুরো পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হন হচ্ছে ইস্কান্দর মির্জা। তবে এখানে যেটা একটা সুবিধা হয় যে আমরা দেখতে পাই আওয়ামী লীগের নেতৃত্বে একটা রিপাবলিকান কোয়ালিশন সরকার গঠিত হয় 1956 সালের 12 সেপ্টেম্বর। হ্যাঁ, আমরা যেহেতু মোটামুটি ভোট বেশি পাইছি, হ্যাঁ, এই কারণে আমরা কিন্তু সেন্ট্রালি গভর্নমেন্ট গঠন করে ফেলি, এবং আমাদের এই রিপাবলিকান কোয়ালিশন সরকারের প্রেসিডেন্ট হন হচ্ছে গিয়ে আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আমাদের আপনা লোক পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়। এটা হচ্ছে রিপাবলিকান কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী, এতটুকু মনে রাখলে হবে। এখন আমাদের এই যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই সোহরাওয়ার্দী সাহেব কিন্তু ছিল একটু যুক্তরাষ্ট্রপন্থী। হ্যাঁ, উনি ইউএস এর সঙ্গে রিলেশন রাখতে হচ্ছে গিয়ে স্বচ্ছন্দ বোধ করতো, এবং তখন আসলে পাকিস্তানেরও বন্ধু ছিল কিন্তু আমাদের ইউএসএ। হ্যাঁ, মানে শুরু থেকেই মোটামুটি। সো স্বাভাবিকভাবে হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে সে পাকিস্তানকে হাতে রাখবে, এরকম একটা তার চিন্তা ভাবনা এটা থাকা খুব স্বাভাবিক। আমাদের মাওলানা ভাসানী টাঙ্গাইলের সন্তোষে একটা কাকমারি সম্মেলন করেন। এটা কাকমারি একটা জায়গার নাম টাঙ্গাইলের সন্তোষের। তো 6 থেকে 10 ফেব্রুয়ারি 1957 সালে উনি এই সম্মেলনটা করেন, কাকমারি সম্মেলন। 6 থেকে 10 ফেব্রুয়ারি 1957 সালে কাকমারি সম্মেলনটা করেন, এবং উনি কাকমারি সম্মেলনে মূলত পাকিস্তানের যে শোষণ, এটা নিয়ে হচ্ছে গিয়ে উনি স্টেটমেন্ট দেন, এবং স্টেটমেন্টটা খুব ইন্টারেস্টিং, যে যদি পূর্ব পাকিস্তানের শোষণ অব্যাহত থাকে তাহলে পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হব। হ্যাঁ, তাহলে আমার পাকিস্তানে যদি শোষণ অব্যাহত থাকে তাহলে আমরা কি করব? পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাবো, মানে আমরা বিদায় করে দিব, আমরা ভারত থেকে আলাদা হয়ে আসছি, তাহলে তোমাদের থেকে আলাদা হতে আমাদের কি? উনি কিন্তু একটা থ্রেট দিয়ে দেন। সো এই যে কাকমারি সম্মেলন, এই তারিখটা লাগবে 1957 সালে হয়েছিল 6 থেকে 10 ফেব্রুয়ারি। কাকমারি হচ্ছে টাঙ্গাইলের সন্তোষে। এখানে প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সভাপতিত্ব করেন হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। উনি তো আসসালামু আলাইকুম জানাইছে, এবং উনার এই যে সম্মেলনটা, এই যে প্রতিবাদটা, এটা কিন্তু পরবর্তীতে আমাদের পাকিস্তানের বিভক্তি এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এটাতে বিশেষ ইঙ্গিতবহ ভূমিকা পালন করছিল। হ্যাঁ, এই জিনিসটা এখন যেটা ঝামেলা হয়েছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি কিন্তু ছিল কমিউনিস্ট ভাবধারার, হ্যাঁ, সমাজতান্ত্রিক মনোভাবে। এখন কমিউনিস্টদের কিন্তু বড় সমস্যা হচ্ছে আমেরিকাকে নিয়ে, তারা আমেরিকাকে পছন্দ করে না। এখন যখন কাকমারি সম্মেলনে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আসলো, সে সোহরাওয়ার্দীর কাছে একটা আবদার রাখলো। কি আবদার? তৎকালীন পাকিস্তান সরকার হচ্ছে ইউএস এর সঙ্গে, আমেরিকার সঙ্গে একটা চুক্তি করছিল, এটা হচ্ছে সিয়েটো সেন্টো চুক্তি। এই চুক্তিটা হচ্ছে গিয়ে ভাসানীর পছন্দ হয় নাই, যেহেতু সে কমিউনিস্ট ভাবধারার মানুষ। এখন যেহেতু পছন্দ হয় নাই, সে সোহরাওয়ার্দীকে রিকোয়েস্ট করলো হচ্ছে তোমরা ওই চুক্তি থেকে ফিরে আসো, বাট সোহরাওয়ার্দী এই দাবি রাখেন নাই। তার উপর আবার গ্যাঞ্জাম হচ্ছে গিয়ে যে ভাসানী তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল, এখন তার সঙ্গে শেখ মুজিবুর রহমান, তারপর হচ্ছে সোহরাওয়ার্দী, এদের একটু গ্যাপ সৃষ্টি হয়, এবং এদের হচ্ছে গিয়ে যে নীতি নির্ধারণী মতামত হচ্ছে গিয়ে ভাসানী ভালোভাবে নেন নাই, অর্থাৎ আওয়ামী লীগের মধ্যেই দুই ভাগ হয়ে যাচ্ছিল। আবার সিয়েটো সেন্টো চুক্তি বাতিলের যে দাবি জানাইছে ওটা যখন মানে নাই, এটাতে আরো রাগ করলো আমাদের আব্দুল হামিদ খান ভাসানী, এবং এই রাগের ফলে উনি কি করলো? উনি নতুন দল গঠন করলো। ওই দলের নাম হচ্ছে ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি। এতক্ষণ যে কাহিনী বললাম এগুলো এখানে। হ্যাঁ, তাহলে ন্যাপ এটা হচ্ছে ন্যাশনাল আর্মি পার্টি, 1957 সালে গঠিত হয়। অর্থাৎ কাকমারি সম্মেলন তো সে থ্রেট দিল পাকিস্তানের উদ্দেশ্যে যে এখানে তারা কথাবার্তা বলতে পারবে না, তারপর হচ্ছে গিয়ে মানে তারা যদি এই ধরনের কার্যক্রম চালায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আসসালামু আলাইকুম জানাবে। হ্যাঁ, হ্যাঁ, উনি আপসহীন নেতা ছিলেন ফারহানা। সো উনি ওনার মানে যে ওনার আদর্শ, ওটা থেকে কিন্তু উনি বিচ্যুত হন নাই। হ্যাঁ, সো ওই যে চিন্তা ভাবনা, এরপর উনি তো সাথে কথা বললেন যে তোমরা ইউএস এর সঙ্গে বন্ধুত্ব করিও না, এটা চুক্তিটা বাতিল করে দাও, বা সোহরাওয়ার্দী শুনলেন না। আবার ওদিকে হচ্ছে গিয়ে শেখ মুজিব, সোহরাওয়ার্দী, এদের সাথে আবার তার আগে থেকে একটু গ্যাপ। তো সবকিছু মিলে উনি আসলে বের হয়ে গিয়ে ন্যাপটা গঠন করেন। তবে দুর্ভাগ্যজনক ভাবে এই ন্যাপটাও 1967 সালে দুভাগে বিভক্ত হয়ে যায়, ন্যাপ চীনপন্থী এবং মস্কোপন্থী দুই ভাগে, এবং 1968 সালে জুলুম পরিত্রাণ দিবস পালন করে। এটা এগুলো লাগবে না। হ্যাঁ, তো
আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি কিন্তু মানুষের কাছে পরিচিত ছিল মজলুম জননেতা নামে। সিরাজগঞ্জে তার জন্ম, ধানগড়া পল্লীতে। উনি শিক্ষকতা করেছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন এগুলোর জন্য উনি কারাদণ্ড ভোগ করেন। উনি কিন্তু এখনকার নেতা না, সেই ব্রিটিশ আমলের নেতা, তখন থেকে হচ্ছে নেতৃত্ব দিয়ে আসতেছেন। উনি কিন্তু কংগ্রেসের নেতা ছিলেন। হ্যাঁ, প্রথম রাজনৈতিক দল হচ্ছে তার কংগ্রেস। এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই ভাসানী কেন যুক্ত করা হয়েছিল নামের সঙ্গে? কারণ উনি হচ্ছে আসামে একটা জায়গা ছিল, তার নাম হচ্ছে গিয়ে ভাসানচর। ওই ভাসানচরে উনি একটা কৃষক সম্মেলন আয়োজন করেন। সেখান থেকে ওনার নাম রাখা হয় ভাসানীর মাওলানা। ভাসানীর মাওলানা ওই ভাসানচর থেকে, এবং তখন থেকে তার নামের শেষে ভাসানী যুক্ত হয়। উনার একটা অনবদ্য কাজ হচ্ছে, উনি হচ্ছে 1976 সালে 16 মে মাওলানা ভাসানীর নেতৃত্বে, উনার নেতৃত্বে হচ্ছে আমাদের যে ফারাক্কাবাদ যে গঠন করা হয়েছিল, ফারাক্কাবাদের ফলে কিন্তু নদীর নাব্যতা আমরা এখনো সাফার করি। নদীর নাব্যতা কেড়ে নেওয়ার আশঙ্কা এবং পানির ন্যায্য হিসাব যে পাওয়া যাচ্ছে না, এটার দাবিতে উনি একটা লং মার্চ করছিলেন। হ্যাঁ, ফারাক্কা লং মার্চ। সেদিন থেকে 16 মেকে ফারাক্কা দিবস নামে এটা পরিচিতি লাভ করে। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ফারাক্কা দিবস কত তারিখ? এটা হচ্ছে 16 মে। 16 মে ফারাক্কা দিবস হিসেবে পরিচিতি লাভ করে। পরবর্তীতে হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে জুলাই মাসে গঠিত হয় হচ্ছে ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি। আমরা এটা অলরেডি পড়ছি। এরপর উনি আরো আসলে নির্বাচন করছেন, রাজনীতি করছেন, পাকিস্তানের সংসদ সদস্য হয়েছেন। তারপর হচ্ছে গিয়ে এরপর বাংলাদেশের সংসদ সদস্য ছিলেন, এবং 1976 সালে উনি মৃত্যুবরণ করেন। এগুলো তাহলে একটু জাস্ট রিডিং পড়বো। এখানে মনে রাখতে হবে হচ্ছে উনি মজলুম জননেতা নামে পরিচিত ছিলেন। ওনার হচ্ছে উপাধি ছিল ভাসানী, প্রথম রাজনৈতিক দল কংগ্রেস, আর তার ফারাক্কা দিবস যেটা, এটা হচ্ছে 16 মে। তাহলে আমরা একটু মাঝখান দিয়ে ন্যাপ সম্বন্ধে জেনে গেলাম, মাওলানা ভাসানী সম্বন্ধে জেনে গেলাম, এটা এডেড। এখন যেহেতু পরিবর্তিত প্রশ্ন হচ্ছে, এখনকার কনটেক্সট অনুযায়ী উনাদের ব্যাপার সম্বন্ধে একটু করে আমাদের জানতে হবে, আইডিয়া রাখতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এর আগে কি দেখে আসছিলাম? এর আগে দেখছিলাম হচ্ছে আমাদের রিপাবলিকান কোয়ালিশন সরকার গঠন হয়েছে। হ্যাঁ, এখন রিপাবলিকান কোয়ালিশন সরকার গঠন হওয়ার পর আমাদের হচ্ছে আমরা দেখলাম যে আমাদের কাকমারি সম্মেলন হলো। সম্মেলন হওয়ার পর সে একটা দাবি রাখলো, এটা শুনলো না এবং ন্যাপ গঠন করলো। তো আমাদের মিটবাসীর হচ্ছে একটু জুম এখন কমেন্ট বক্স অন আছে, আমি তাদের কমেন্ট এখন দেখছি। মিটবাসীরা আমাকে বলো যে এই যে সোহরাওয়ার্দী পাকিস্তানের সেন্ট্রাল ক্ষমতায় আছে, তোমাদের কি মনে হয় এই সরকারকে কি তারা বেশি দিন থাকতে দিছে নাকি এটার পতন ঘটছে? কি মনে হয়? থাকতে দেয় নাই, তাহলে পতন ঘটছে। তাহলে এটাও সেম, আমরা এর আগে 56 দিনের মাথায় দেখছি, এটা একটু সামান্য বেশি টিকলো। 3 বছরের মাথায় এটার পতন হইলো। আমরা দেখলাম 1957 সালে এই সোহরাওয়ার্দী সরকারের হচ্ছে পতন ঘটছে, পতন হয়ে গেছে। তাহলে এর আগেরটা আমরা দেখলাম 56 দিন, আবার এটা হচ্ছে মাত্র 3 বছর টিকছে। এবং এই 57 সালের অক্টোবরে সরকারের পতনের পর পাকিস্তানের যে প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জা, সে ডিরেক্ট চলে গেল সামরিক শাসনে। একটা বিশাল পাকিস্তানের টাইমে, মানে তারা তাদের সংবিধান প্রণয়ন করছে 1956 সালে, এবং 56 সালে সংবিধান প্রণয়ন করার পর 2 বছরও গণতন্ত্র ধরে রাখতে পারে নাই। 1958 সালের 7 অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জা সামরিক শাসন জারি করলেন এবং সংবিধান বাতিল করে দিলেন। তাহলে 56 সালে সংবিধান প্রণয়ন হয়েছে, 58-তে এটা বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়ে তারা চলে আসলো হচ্ছে সে সামরিক শাসন জারি করলো, অর্থাৎ সে বললো এখন থেকে হচ্ছে মানে আর্মিরা ক্ষমতায় চলে যাবে। হ্যাঁ, তো আইয়ুব খান হলেন প্রধান সামরিক আইন প্রশাসক। আইয়ুব খানকে সে সামরিক আইন প্রশাসক করলো, এবং পূর্ব বাংলার জন্য উনি সামরিক আইন প্রশাসক করলেন মেজর জেনারেল ওমরা খানকে। তাহলে মেজর জেনারেল ওমরা খান হলো হচ্ছে পূর্ব বাংলার সামরিক প্রশাসক, আইয়ুব খান হলো প্রধান সামরিক আইন প্রশাসক। আর পুরো পাকিস্তানে হর্তাকর্তা বিধাতা হয়ে গেল হচ্ছে প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জা। উনি সামরিক শাসন জারি করে দিলেন। হ্যাঁ, মানে আর্মি নিয়ন্ত্রণে উনি প্রেসিডেন্ট থাকবেন বটে, বাট প্রধান সামরিক আইন প্রশাসক আইয়ুব খান, এবং পূর্ব বাংলার জন্য হচ্ছে মেজর জেনারেল ওমরা খান। মজার ব্যাপার হচ্ছে কি, এই যে আইয়ুব খানকে বসালো ইস্কান্দর মির্জা 20 দিনের মাথায়, 27 অক্টোবর, মানে তাকে 7 অক্টোবর বসাইছে, 20 দিনের মাথায় সেই ইস্কান্দর মির্জাকে ক্ষমতাচ্যুত করেন, মানে ফেলে দিছে। যাকে বসাইলো সেই হচ্ছে কি লাথি মেরে ফেলে দিল, এবং 28 অক্টোবর নিজেকে উনি প্রেসিডেন্ট ঘোষণা করলেন। তাহলে আইয়ুব শাহী প্রেসিডেন্ট হয়ে গেল। তাহলে ইস্কান্দর মির্জা খাল কেটে কুমিরে ডাকলো। হ্যাঁ, তাহলে বন্ধু ভাবছিল, তোরে ভাই ভাবছিলাম, বন্ধু ভাবছিলাম, তারে সরাই সে কি হয়ে গেল? প্রেসিডেন্ট হয়ে গেল। এবং আইয়ুব শাহী কিন্তু প্রচন্ড ধূর্ত ছিল। আইয়ুব খান সে চিন্তা করলো যে আমি ক্ষমতায় আসছি ঠিক আছে, বাট
আমার যে শত্রু হইতে পারে প্রমিনেন্ট মানুষজন যারা, ওদেরকে আমি নিষিদ্ধ করে দিই। সোহরাওয়ার্দী তখন তো খুব পপুলার নেতা, পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছে, সে এসে সোহরাওয়ার্দীকে নিষিদ্ধ করলো 1959 সালে। পাকিস্তানের রাজনীতিতে সোহরাওয়ার্দীকে নিষিদ্ধ করা হয় 1959-এ। তো পরবর্তীতে সোহরাওয়ার্দী আসলে মারা যান। উনি মারা যান হচ্ছে 1963 সালের 5 ডিসেম্বর। 1963 সালের 5 ডিসেম্বর, এই সালটা মনে রাখতে হবে। লেবাননের রাজধানী বৈরুতে উনি মারা যান। তো আমাদের আইয়ুব শাহী, সে তো ক্ষমতায় বসলো এবং সে ক্ষমতায় বসে চিন্তা করলো যে ক্ষমতাকে কিভাবে সমুন্নত রাখা যায়, অর্থাৎ ক্ষমতায় কিভাবে টিকে থাকা যায়। এখন টিকে থাকার জন্য কিন্তু আমার একটা সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে। আমি বছরের পর বছর সামরিক আইন প্রশাসক হিসেবে থাকতে পারবো না, এটা সম্ভব না। এই কারণে উনি চিন্তা করলো আইয়ুব খান যে কিভাবে সে গণতন্ত্রের সিস্টেমের মধ্য দিয়ে ভোটের মাধ্যমে সে ক্ষমতায় থাকতে পারে। এই কারণে সে একটা খুব ইন্টারেস্টিং সিস্টেম বের করে। এটাকে বলা হয় মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ। এটা ছিল 4 স্তরের একটা প্রশাসনিক কাঠামো। সে পুরো তার যে কাঠামোটা, এটা 4টা ভাগে ভাগ করে: ইউনিয়ন কাউন্সিল, থানা, জেলা, বিভাগীয় কাউন্সিল, এবং বলে যে এই পুরো কাঠামোর মধ্যে 80,000 থাকবে মৌলিক গণতন্ত্রী, এবং জনগণ নির্বাচনে সরাসরি ভোট দিতে পারবে না। জনগণ নির্বাচিত করবে হচ্ছে এই 80,000 বান্দাকে। চিন্তা করেন, যদি আমি তখনকার জনগণ ধরলাম হচ্ছে, সে ফর এক্সাম্পল 10 কোটি ধরলাম, তাহলে আমার 10 কোটিকে কনভিন্স করা ইজি নাকি 80,000-কে কনভিন্স করা ইজি? মানে আমি পুরো একটা দেশের মানুষের মন রক্ষা করতে যাচ্ছি নাকি একটা গ্রুপ অফ পিপলকে? 80,000 কি মনে হয় মিটবাসী? তাহলে 80,000, তাহলে 80,000 কিন্তু কন্ট্রোল করা ইজি। এবং সে এই সিস্টেমটা এমনভাবে অ্যাপ্লাই করলো যে, মানে সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করলো, এই 80,000 তারা হচ্ছে গিয়ে জাতীয় পরিষদ নির্বাচনে ভোট দেবে, অর্থাৎ তারাই নির্বাচিত করবে মূল যারা ক্ষমতায় বসবে, প্রেসিডেন্ট হোক, এমপি হোক, সবাইকে। এবং এই 80,000 বান্দাকে সে হাতে নিয়ে আসলো এবং এটা তার কাজেও দিল। 1960 সালের নির্বাচনে সে মাত্র হেনা ভোটে 5 বছরের জন্য ক্ষমতা সে নির্বাচিত হয়ে গেল। এবং নির্বাচিত হওয়ার পর সে চিন্তা করলো যে যেহেতু আমার আগের সংবিধানটা বাতিল হয়েছে, তাহলে আমি এখন সংবিধান প্রণয়ন করবো, এরকম একটা চিন্তা সে মাথায় নিল। এবং সে হচ্ছে গিয়ে 1 মার্চ নতুন সংবিধান ঘোষণা করে সে 8 জন সামরিক আইন প্রত্যাহার করলো। মানে সে সিস্টেমেটিক ওয়েতে ক্ষমতায় থাকতে চায়। সে চায় না যে সামরিক শাসক হিসেবে সে বসুক, সে চায় গণতান্ত্রিক উপায়ে সে যাতে ক্ষমতায় থাকে। হ্যাঁ, নামে মাত্র মৌলিক গণতন্ত্র এই সিস্টেম সে চালু করছে আইয়ুব শাহী। মানে 80,000 মানুষকে হাত করে সে হচ্ছে গিয়ে নির্বাচনে জয়লাভ করে গেল, এবং জয়লাভ করে সে এমন একটা ভাব দিল যে সে এখন জনগণের নেতা। সে সামরিক আইন প্রত্যাহার করে দিল এবং করে দিয়ে হচ্ছে এবার সে নতুন সংবিধান ঘোষণা করে দেয়। এখন আমার হচ্ছে গিয়ে এই যে সে করলো, সামরিক আইনটা সে প্রত্যাহার করলো। হ্যাঁ, করাচি থেকে ইসলামাবাদের রাজধানীও নিয়ে গেছে। এটাও এক্সট্রা ইনফরমেশন, অত গুরুত্বপূর্ণ না। করাচি থেকে ইসলামাবাদে রাজধানী নিয়ে যায়, ইসলামাবাদ। হ্যাঁ, এখন হচ্ছে এটা তো পুরো দেশেই, কারণ আমার বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, এটাও কিন্তু হচ্ছে কি এখন পাকিস্তানের আন্ডারে চলে গেছে। ওই যে প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জা একসাথে করে ফেললো ভেঙে দিয়ে। তো আবার যেটা হলো যে শহীদ সোহরাওয়ার্দীকে তো সে আগে নিষিদ্ধ করছে। হ্যাঁ, এখন সে নিষিদ্ধ করে ক্ষান্ত হয় নাই। সে কি করলো, সোহরাওয়ার্দীকে এবার গ্রেফতার করলো 1962 সালে। এখন সোহরাওয়ার্দী তো ভাই খুব জনপ্রিয় নেতা, এখন আপনি তাকে নিষিদ্ধ করছেন ঠিক আছে, বাট আবার তাকে গ্রেফতার করছেন। এটার কারণে কিন্তু হচ্ছে গিয়ে পাকিস্তানে প্রবল প্রতিক্রিয়া দেখা দেয়। 1 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট চলে। এভাবে পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী আন্দোলনের সূত্রপাত ঘটে। তাহলে এতদিন কিন্তু জনগণ মোটামুটি তারা অত প্যারা দিচ্ছিল না। বাট যখন দেখলো যে সে সোহরাওয়ার্দীকে নিষিদ্ধ করছে, আবার হচ্ছে গিয়ে তাকে গ্রেফতার করছে, এখন তো বাঙালি তার যে নেতা, অবিসংবাদিত নেতা, তাকে তো ভুলে যাবে না। এবং তাকে গ্রেফতারের প্রতিবাদে কিন্তু তীব্রভাবে আন্দোলন গড়ে ওঠে। ফাইন, আন্দোলন চলতেছে। এখন আমাদের 1962 সালে একটা রিপোর্ট প্রকাশিত হয়, শিক্ষা রিপোর্ট। এটা হচ্ছে শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট। এটা 1958 সালে গঠন করা হয়েছিল। আমাদের কি মনে আছে যে আমাদের 1954 সালে যে যুক্তফ্রন্ট সরকার, ওরা কিন্তু কি করছিল, ওরা অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করছিল। তারা হচ্ছে মাতৃভাষায় শিক্ষার কথা বলছিল ওই যে 21 দফার মধ্যে, এবং তারা নির্বাচিত হয়ে কিন্তু ওই জিনিসগুলো করছিল। হ্যাঁ, সেগুলো থেকে তারা দূরে সরে নাই। এখন এই যে শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট,
1962 সালে প্রকাশিত হয়, এই রিপোর্টে বলা হলো শিক্ষা এমন কোনো জিনিস নয় যা বিনামূল্যে পাওয়া যেতে পারে। তাহলে ওই যে যুক্তফ্রন্ট সরকার যে সিস্টেমটা দিছিল সুবিধা, তাদেরকে শিক্ষা তোমরা বিনামূল্যে পাবে, তোমাদের মাতৃভাষা বাংলা, এগুলো সে তুলে দিয়ে ইংরেজিকে বাধ্যতামূলক করে দিল, উর্দুকে সার্বজনীন ভাষায় রূপান্তর করলো, এবং বলা হলো স্কুলের 60% ব্যয় সংগৃহীত হবে ছাত্রদের বেতন থেকে। তাহলে বিনামূল্যে, অবৈতনিক, বাধ্যতামূলক, এগুলো তো বাদ তো বটেই, তার উপর 60% চার্জ নিবে স্টুডেন্টের থেকে, আবার উর্দুকে সার্বজনীন ভাষা করে দিল, ইংরেজিকে বাধ্যতামূলক করে দিল। তাহলে আমাদের ছাত্ররা তারা কি ভালো থাকবে? তারা আরো খেপে গেল। তাহলে এখন গড়ে উঠলো 1962 ছাত্র আন্দোলনের পর সোহরাওয়ার্দী সহ 78 জন রাজনীতির বিরুদ্ধে এবদো আইন প্রয়োগ করা হয়। এটা হচ্ছে ইলেকটিভ বডি ডিসকোয়ালিফিকেশন অর্ডার, একটা আইন জারি করা হয়। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, এবং এই যখন নেতাদের গ্রেফতার করা হচ্ছে, এই ধরনের কাজকর্ম চাপাই দেওয়া হচ্ছে, তারা একটা ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ফোরাম গঠন করে, পূর্ব পাকিস্তান ছাত্র সমাজ 1962 সালে, এবং 17 সেপ্টেম্বর 1962 তারা হরতাল আহ্বান করে। তাহলে এভাবে কিন্তু আমাদের ছাত্র আন্দোলনটা দানা বাঁধা শুরু করে। এবং 17 সেপ্টেম্বর এই যে হরতাল যে হয়েছে, এই হরতালে পুলিশ চালালো গুলি, বাবুল, মোস্তফা, ওয়াজিউল্লাহ সহ অনেকে নিহত হলো। এবং আমরা এই যে 17 সেপ্টেম্বর এটাকে, এবং এতজন মানুষ যে মারা গেছে, আমরা এটাকে শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করলাম 1963 সালে। 17 সেপ্টেম্বরকে শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তাহলে আমরা প্রেক্ষাপটটা আশা করি ধরতে পারতেছি যে আমার যখন হচ্ছে আমরা দেখলাম যে আমাদের আইয়ুব শাহী আসলো ক্ষমতার মধ্যে, আমাদের আইয়ুব শাহী আসার পর হচ্ছে সে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করলো। গণতন্ত্র অধ্যাদেশ জারি করার পর সে হেনা ভোটে ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পর সদল বলে সবাইকে গ্রেফতার করতেছে। তো আইয়ুব বিরোধী আন্দোলনের সূত্রপাত ঘটছে পুরো পাকিস্তান জুড়ে। এরপর আমরা দেখলাম হচ্ছে 1962 সালের যে রিপোর্ট, ওই রিপোর্টের মধ্যে আমাদের শিক্ষার সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের একটা স্টুডেন্টরা পথে নামলো, তারা পূর্ব পাকিস্তান ছাত্র সমাজ গঠন করলো, তারা হরতাল আহ্বান করলো। এই হরতাল 17 সেপ্টেম্বর পুলিশ চালালো গুলিতে অনেকে নিহত হলো, এবং ডিসিশন হলো যে 17 সেপ্টেম্বরকে এখন থেকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হবে। তবে সোহরাওয়ার্দীর হচ্ছে গিয়ে যে ইতিহাস, সোহরাওয়ার্দীর যে পরামর্শ হচ্ছে রিপোর্ট স্থগিত করা হয়। কারণ সোহরাওয়ার্দীর কথা কিন্তু মানে যতই তাকে গ্রেফতার করো, তার কথার তো ভ্যালু আছে। সে বড় রাজনীতিবিদ ছিল, আইনজ্ঞ ছিল, মানুষের কাছে হেভি পপুলার, মানুষের পালস বুঝতে পারতো, এবং তার পরামর্শে রিপোর্ট স্থগিত করা হলো। পাকিস্তান সরকারকে সে বললো, তোমরা যদি রিপোর্ট স্থগিত করো তাহলে পরিস্থিতি হয়তো শান্ত হবে, না হলে আরো খারাপ হয়ে যাবে। তো রিপোর্টটা তারা স্থগিত করলো। এবং ইন দ্য মিন টাইম আমরা কিন্তু দেখছি যে আমাদের আইয়ুব শাহী কিন্তু নতুন সংবিধান ঘোষণা করছে, হ্যাঁ, এবং ঘোষণা করে হচ্ছে সে পূর্ব বাংলার নাম কিন্তু ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান রাখছে। এবং ইস্ট পাকিস্তান এটা করাতে কিন্তু বঙ্গবন্ধুরা সাইন করেন নাই, রাজধানী করাচি থেকে ইসলামাবাদে নিয়ে আসছে, হ্যাঁ। এবং নিজের সুবিধার জন্য, ওই যে বলতেছিলাম, সে চাচ্ছিল যে সে দলীয় রাজনীতি করতে চায়, সে একটা সিস্টেমেটিক ওয়েতে আসতে চায় ক্ষমতায়। এই কারণে সে কিন্তু নিজের রাজনৈতিক দল গঠন করে, নিজেই কনভেনশন মুসলিম লীগ নামে একটা দল গঠন করছিল। কনভেনশন মুসলিম লীগ নামে একটা রাজনৈতিক দল তারা গঠন করছিল। এবং এই সময় সোহরাওয়ার্দীর আহ্বানে আইয়ুব বিরোধী মোর্চা গঠনের উদ্দেশ্য, অর্থাৎ আইয়ুবের এগেনস্ট আইয়ুব যেহেতু রাজনৈতিক দল গঠন করতেছে, তাহলে এটা তো আমাদেরকে প্রতিহত করতে হবে। এই কারণে কি করলো, আওয়ামী লীগ, নেজামি ইসলাম, ন্যাপ, কাউন্সিল মুসলিম লীগ, নুরুল আমিন সবাই মিলে এনডিএফ গঠন করে। মানে মজার ব্যাপার হচ্ছে কি, মানে এর আগে কিন্তু হচ্ছে একজনের উপর অভিমান করে কিন্তু দূরে সরে গেছে, হ্যাঁ। সোহরাওয়ার্দীর থেকে রাগ করে আমাদের ভাসানী সাহেব গঠন করলেন ন্যাপ। বাট যখনই দেশের প্রয়োজন আসছে, দেখছে যে আইয়ুবের মতো যারা হীন শাসক তাদেরকে হটাতে হবে, সবাই কিন্তু এক হয়ে গেছে, সবাই এক হয়ে এনডিএফ নামে একটা দল গঠন করে। এবং এদের টার্গেটই ছিল মূলত গণতন্ত্র পুনরুদ্ধার, এবং 1956 সালে প্রথম যে সংবিধান গঠন করা হয়েছে এটাতে ফিরে যাওয়া। তবে দুর্ভাগ্যভাবে তারা বেশ কিছুদিন ভালো কাজ করে, দুর্ভাগ্যজনকভাবে। কিন্তু 1963 সালে যখন সোহরাওয়ার্দী মারা যায়, এর পরের বছরের শুরুতে আওয়ামী লীগও এনডিএফ থেকে বের হয়ে যায়, এবং এনডিএফ কিন্তু আর বেশি দিন তেমন একটা টিকে নাই, এটা ভেঙে গেছিল, হ্যাঁ। তো আমাদের 1962 সালের কথা যেহেতু আসছে, এই জায়গায় আমরা একটা গ্রুপের কথা স্মরণ করব, যারা মূলত বলা যায় যে এদের হাত ধরে আমরা বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম। এটার নাম হচ্ছে নিউক্লিয়াস, স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ। এটা একটা ছাত্রলীগের গোপন পাঠচক্র ছিল। 3 জন সদস্য ছিল, সিরাজুল আলম খান, আব্দুর রাজাক, কাজী আরেফ আহমেদ। এই 3 জন মিলে নিউক্লিয়াস গঠন
করে এবং এটা গঠন করছিল বঙ্গবন্ধু। এবং এটা মূলত হচ্ছে পাঠচক্র ছিল, এখানে তারা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করত, কিন্তু তার আড়ালে হচ্ছে গিয়ে তারা কি করত, তারা মূলত এই যে বাংলা স্বাধীন করা যায় এই কনসেপ্টটা হচ্ছে গিয়ে প্রথম তাদের মাথা থেকে আসে, বিশেষত সিরাজুল আলম খান, যিনি স্বাধীন বাংলার স্বপ্ন দেখেছিলেন। ওনাকে দাদাভাই নামে ডাকে অনেকে, দাদাভাই মারা গেছেন কিছুদিন আগে। উনাকে বলা হয় রহস্য পুরুষ, উনাকে কাপালিক নামে ডাকা হয়। মানে মজার ব্যাপার হচ্ছে কি, বঙ্গবন্ধু নিজেও কিন্তু বিলিভ করেন নাই যে আমাদের বাংলাদেশের স্বাধীন হওয়া সম্ভব, এবং কিভাবে স্বাধীন হওয়া সম্ভব এটা রূপরেখা কিন্তু দাঁড় করছিলেন হচ্ছে আমাদের এই সিরাজুল আলম খান। হ্যাঁ, তাহলে ওনাকে একটু আমরা স্মরণ করলাম এই ফাঁকে। তো আমার এই যে শরীফ কমিশন রিপোর্ট দেখছিলাম, এটার কারণে এত ঝামেলা। তো শরীফ কমিশন শিক্ষার এটা রিপোর্টটা যাচাই করার জন্য 1964 সালে আমরা একটা হামুদুর রহমান শিক্ষা কমিশন, তাহলে ইন দ্য মিন টাইম আমার 5 বছর সময় পার হয়ে গেছে। 1965 সাল প্রায় চলে আসছে। 1960 সালে আমাদের হেনা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করছিল হচ্ছে আইয়ুব খান। এখন 1965 সাল আমরা নতুন নির্বাচন করব। এখন আমার নির্বাচনের টার্গেট কি, আমাকে সরাতে হবে আইয়ুব শাহীকে। এখন আইয়ুব শাহীকে সরানোর জন্য আমরা কি করব, সব দল মিলে আবারও এক হব। আমরা এর আগে যুক্তফ্রন্ট গঠন করে কিন্তু মুসলিম লীগের বিরুদ্ধে স্বাধীনতা লাভ করছিলাম, মানে জয় লাভ করছিলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে খাজা নাজিমুদ্দিনের বাসায় আমরা আরেকটা দল গঠন করব, যার নাম হচ্ছে কপ, কম্বাইন্ড অপোজিশন পার্টি। হ্যাঁ, আচ্ছা তোমরা যারা বলছো এখানে বিএনপির কেউ ছিল কিনা, তখন হচ্ছে তোমার বিএনপির আত্মপ্রকাশ তো আরো পরে, স্বাধীনতার পরে। বিএনপির কিন্তু অনেক বড় বড় নেতার বড় বড় এখানে অবদান আছে। হ্যাঁ, সো এখানের মধ্যে হচ্ছে যেহেতু ওনার দল জন্ম হয় নাই, এই কারণে এটার প্রাসঙ্গিকতা আসছে না। তোমরা সামনে দেখবে, প্রেক্ষাপট আসলে আমি তখন বলবো। পরবর্তীতে কিন্তু যারা একসাথে রাজনীতি করছে 71-এ, যারা বুকচিতে একসাথে লড়াই করছে, তাদের অনেকেই কিন্তু পরবর্তীতে বিএনপিতে যোগদান করছে। হ্যাঁ, এবং এই যে সিরাজুল আলম খানের কথা বললাম না, বঙ্গবন্ধুর একদম ডান হাত, তো এই সিরাজুল আলম খান কিন্তু আমাদের স্বাধীনতার পর বঙ্গবন্ধুর কিন্তু অন্যতম শত্রু হয়ে দাঁড়ায়। আমরা যে জাসদের কথা তোমরা শুনছো কি না জানি না, জাসদ, এটা আমরা পড়াবো সামনে। তো এই জাসদের কিন্তু গঠন করছিল হচ্ছে এই সিরাজুল আলম খান, এবং এই জাসদ 71-এর পর আওয়ামী লীগের কিন্তু মানে অন্যতম প্রধান বিরোধী দল হয়ে দাঁড়ায়। হচ্ছে নির্বাচনের কথা আমরা বললাম, নির্বাচনে হচ্ছে আমরা কি করব, কম্বাইন্ড অপোজিশন পার্টি গঠন করব। সো কম্বাইন্ড অপোজিশন পার্টি এটা 1964 সালে গঠন করা হয়, এবং প্ল্যান কি, প্ল্যান হচ্ছে গিয়ে আমাদের সরাতে হবে, কাকে সরাতে হবে, আইয়ুব খানকে সরাতে হবে। আমরা খাজা নাজিমুদ্দিনের বাসভবনে আমরা একত্র হলাম বিরোধী দলগুলা, আমরা হচ্ছে আইয়ুব শাহীকে সরাবো। এবং আমরা নেতা ঠিক করলাম মোহাম্মদ আলী জিন্নাহ ছোট বোন ফাতেমা জিন্নাহ, মানে কঠিন নেতা নির্বাচন করছে কিন্তু। হ্যাঁ, যে আমার ফাতেমা জিন্নাহ, তাকে যদি আমি নির্বাচনে দাঁড় করাই, হ্যাঁ, সে তো মোহাম্মদ আলী জিন্নাহর ভোট, তো তার কাছে কিছু সিম্প্যাথির ভোট আসতে পারে, আমরা একটা ভালো ক্যান্ডিডেট পাবো। কিন্তু আইয়ুব খান ছিল আলো চালাক, সে চারিদিকে ছড়াই দিল যে নারী নেতৃত্বে নির্বাচন করতেছে তারা, তাদের কোনো ক্যাপাবিলিটি নাই, তারা হারবে, এর উপর বিশ্বাস থেকে লাভ নাই। এবং তার যে পরিকল্পনা এটা কিন্তু কাজে দেয়। আমরা দেখলাম হচ্ছে 1965 সালের এই নির্বাচনে আলটিমেটলি তারা হেরে যায়, আবারও ক্ষমতায় চলে যায় আইয়ুব শাহী, জিতে যায় আইয়ুব খান 1965 সালের নির্বাচনে। তো আমাদের 1965 সালে হচ্ছে আরেকটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটে, সেটা হচ্ছে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। এটা কাশ্মীরকে কেন্দ্র করে সূত্রপাত হয়, এবং আমাদের বাঙালি সৈনিকরা জীবন বাজি রেখে কিন্তু এখানে লাহোর রক্ষা করে। হ্যাঁ, লাহোর সেফগার্ডিং এ আমাদের বড় ভূমিকা ছিল। হ্যাঁ, এবং ভারত পাকিস্তানের এই যে যুদ্ধটা, এটা কিন্তু সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিন, অ্যালেক্সাই কোসিগিন, তার মধ্যস্থতায় তাসখন শহরে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এটা স্বাক্ষরিত হয়, অ্যালেক্সাই কোসিগিনের মাধ্যমে। সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থতায় তাসখন শহরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এটা তোমরা ইন্টারন্যাশনাল পড়বে, একটু আগে পড়াই দিলাম। হ্যাঁ, পরীক্ষা মানে এটা আসার মতো যে 1965 সালের যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়, এই যুদ্ধবিরতিটা চুক্তি স্বাক্ষরিত হয় কার মধ্যস্থতায়, এটা হচ্ছে সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থতায় এটা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। তো আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের 1965 সালে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ আছে, আমরা পাকিস্তানের হয়ে লড়াই করছি, এবং আমাদের বাঙালি সৈনিকেরা কিন্তু মূলত ভারতের হাত থেকে পাকিস্তানকে আমরা বাঁচাইছি। তো আমরা স্বাভাবিকভাবে আমরা এক্সপেক্ট করি না যে আমাদের সাথে
এখন অ্যাটলিস্ট একটু অন্যায় না করা হোক, একটু বৈষম্য না করা হোক। কিন্তু আমরা দেখলাম হচ্ছে যে না ভাই, আমরা যতই তাদেরকে সার্ভিস দিই তারা আমাদেরকে ওন করতেছে না, এবং এটাতে কিন্তু অসন্তোষ আরো বেড়ে গেছে। এবং এই সময় আমরা দেখলাম আমাদের বঙ্গবন্ধু উনি একটা দফা নিয়ে আসলেন, সেটা হচ্ছে আমাদের 6 দফা। 6 দফা ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ, আমাদের বাঁচার দাবি যেটাকে আমরা বলি মূল মন্ত্র। তাহলে ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ কি? আমাদের 6 দফা। ম্যাগনা কার্টা এটা কিন্তু একটা স্পেশাল জায়গা না, ম্যাগনা কার্টা সন্ধি নামে একটা বড় ইনসিডেন্ট আছে, এটাও স্বাধীনতার সঙ্গে রিলেটেড। হ্যাঁ, এই যে 6 দফা, এটাকে ম্যাগনা কার্টা বা বাঙালির মুক্তির সনদ বলা হয়। হ্যাঁ, আমাদের বাঁচার দাবি। তো 6 দফা, যেহেতু দফা দফা তো লিখতে হবে, তো দফার প্রস্তুতকারী হচ্ছে গিয়ে খসড়া, এটা হচ্ছে রুহুল কুদ্দুস। তাহলে এর আগে আমরা দেখে আসছিলাম আমাদের 21 দফার আবুল মনসুর আহমেদ, আর 6 দফার দেখলাম হচ্ছে রুহুল কুদ্দুস। তো এই 6 দফা তারা হচ্ছে লাহোরে একটা বিরোধী দলীয় সম্মেলনে উত্থাপন করে বঙ্গবন্ধু, বাট ওখানে এটা বিরোধিতার সম্মুখীন হয়। হ্যাঁ, তো বঙ্গবন্ধু যখন দেখলো যে 6 দফাটা কেউ মানতেছে না, উনি ব্যাক করলেন, এবং পেপারের মধ্যে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে চিহ্নিত করা হলো। কারণ 6 দফার মধ্যে হচ্ছে আমার মুক্তির কথা আছে, স্বাধীনতার কথা আছে। স্বাভাবিকভাবে পেপার পত্রিকায় লিখলো যে বঙ্গবন্ধু আলাদা দেশ চাই, দেশ ভাগ করতে চায়, তাকে কেউ ভালোভাবে নিল না এবং বলল যে সে বিচ্ছিন্নতাবাদী, সে উগ্রপন্থী। বঙ্গবন্ধুর নামে 21 ফেব্রুয়ারি আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি নামে একটা পুস্তিকা প্রকাশ হয়। আন্দোলন আরো জোরদার হয়, মানুষজন বোঝার চেষ্টা করে যে না আসলে এখানে কোনো ঝামেলা হচ্ছে। পরে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে এই 6 দফাটা গৃহীত হয়, এবং এটা গৃহীত হওয়ার পর ফাইনালি 23শে মার্চ 1966 সালে, খুব গুরুত্বপূর্ণ সাল, মনে আছে বলছিলাম যে 23শে মার্চ এটা গুরুত্বপূর্ণ, এটা বিভিন্নভাবে ঘুরে ফিরে আসবে। এর আগে আমরা 1956 সালে 23শে মার্চ দেখছিলাম সংবিধান প্রণয়ন হয়েছে, ঠিক 10 বছর পর 23শে মার্চ আনুষ্ঠানিকভাবে 6 দফা উত্থাপন হলো লাহোরে। 23শে মার্চ হচ্ছে পাকিস্তানের জাতীয় দিবস হিসেবে পালিত হয়। তাহলে 6 দফা প্রস্তুত করা হয় কিন্তু লাহোর প্রস্তাবের সঙ্গে মিল রেখে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, লাহোর প্রস্তাবের সঙ্গে মিল রেখে আমরা 6 দফা উত্থাপন করি। এটা কত সালে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়? 23শে মার্চ 1966 সালে। এখন 6 দফা প্রথমে হচ্ছে কি আমার প্রাদেশিক স্বায়ত্তশাসন দিয়ে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন। তাহলে আমি প্রথমে ক্ষমতা গঠন করব। হ্যাঁ, ক্ষমতা গঠনের পর আমার, সরি, সরকার গঠনের পর আমার লাগবে ক্ষমতা, তাহলে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, 2য় দফা। আমি যখন ক্ষমতা পেয়ে গেছি তখন আমার টাকা পয়সা লাগবে, মুদ্রা এবং অর্থ বিষয়ক ক্ষমতা। মুদ্রা অর্থ যদি পেয়ে যাই, এবার আমার চিন্তা হবে যে আমি কিভাবে এগুলো ধরে রাখবো, অর্থাৎ আমি কিভাবে ট্যাক্স আদায় করব, কিভাবে ইনকাম করব। আমি কি করলাম? রাজস্ব এবং শুল্ক দিয়ে দিলাম। রাজস্ব শুল্কের যখন ব্যবস্থা হলো, এখন আমি চিন্তা করলাম যে যে আমি বাইরের দেশের সঙ্গে তাহলে আমি এবার বাণিজ্য করতে পারি, তাহলে 5ম দফা বৈদেশিক বাণিজ্যিক বিষয়ক ক্ষমতা। এরপর চিন্তা করলো এত কিছু যেহেতু করে ফেলছি, আমরা আঞ্চলিক সেনাবাহিনী গঠন করব। তাহলে 6 দফা হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। তাহলে এই যে লিঙ্ক বললাম, এটা হচ্ছে মনে রাখার জন্য বললাম, ঠিক আছে? যার যেভাবে মনে থাকে এভাবে মনে রাখতে হবে। তাহলে প্রথম দফা হচ্ছে সরকার গঠন যুক্তরাষ্ট্রীয়, 2য় দফাতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নিয়ে বলা হয়, মুদ্রা এবং অর্থ নিয়ে বলা হয় 3য় দফায়, 4র্থ দফা হচ্ছে রাজস্ব এবং কর এবং শুল্ক বিষয়ক ক্ষমতা, আর 5ম দফায় বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা, আর 6ষ্ঠ দফায় আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে মানে সিকোয়েন্স জানা লাগবে বলতে ব্যাপারটা এরকম না। ধরো এটা এখন যেহেতু কোন জায়গা থেকে প্রশ্ন সেবা একটু ডিটেল মনে রাখা দরকার, সো এটা ছোট করে মনে রাখো। হ্যাঁ, প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম এই ব্যাপারে, নো ডাউট, বলছি না যেখানে আসবে, প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম, তবু আমরা একটু জেনে রাখি। হ্যাঁ, তাহলে আমার সরকার গঠন, যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন, সেকেন্ডে হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, তৃতীয়তে হচ্ছে মুদ্রা অর্থ বিষয়ক ক্ষমতা, চতুর্থ রাজস্ব কর শুল্ক, পঞ্চম বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা, আর ষষ্ঠ হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। তাহলে এই যে আমার সরকার গঠন এবং ভোটের অধিকারের কথা বলা আছে কোন দফায়? প্রথম দফায়। কারণ আমরা বলছি কি যে আমাদের প্রাদেশিক স্বায়ত্তশাসন দিয়ে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন করতে হবে। আমরা এখানে অর্থনৈতিক বিষয়ক দফা এবং মুদ্রার কথা 3টা দফায় দেখছি। হ্যাঁ, আমাদের মাঝখানের 3টা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। মনে আছে কি কি ছিল? যে আমার কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, তৃতীয় দফা ছিল মুদ্রা এবং অর্থ বিষয়ক ক্ষমতা, চতুর্থ হচ্ছে রাজস্ব কর শুল্ক বিষয়ক ক্ষমতা, আর পঞ্চমে ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। এটা ছিল হচ্ছে আমার 3টা অর্থনৈতিক দফা বিষয়ক। সো 6 দফা যখন প্রকাশিত হয়, দিনে দিনে কিন্তু 6 দফার জনপ্রিয়তা বৃদ্ধি পায়, এবং জনপ্রিয়তা যখন বৃদ্ধি পায়, শেখ মুজিবকে তখন আইয়ুব সরকার গ্রেফতার করে। সে এর আগেও গ্রেফতার করছে, এখন আবারও গ্রেফতার করলো। এখন ওনাকে যেহেতু গ্রেফতার করা হয়েছে, এই কারণে দেশব্যাপী এটার প্রতিবাদে হরতাল পালিত হয় 7ই জুন, এবং এই হরতালেও পুলিশ অনেক গুলি চালায় এবং গুলিতে অনেক লোক প্রাণ হারায়। তাহলে এর আগে আমরা গুলি চালাতে দেখছি 17ই সেপ্টেম্বর, যেটা আমাদের শিক্ষা দিবস হয়ে গেছে, এবং
এই যে 7ই জুন আমরা দেখলাম এই হরতালেও 6 দফা নিয়ে যে দাবি, ওখানের মধ্যে হচ্ছে গুলি চালানো হয়। হ্যাঁ? তো 6 দফার প্রথম শহীদ ছিলেন হচ্ছে আমাদের সিলেটের মনু মিয়া, হচ্ছে 6 দফার প্রথম শহীদ। এবং আমরা 6 দফা দিবস দাবি হিসেবে পালন করি 6 দফা দিবস হিসেবে 7ই জুনকে, এটা হচ্ছে 6 দফা দিবস হিসেবে এটা ধার্য করা হয় 7ই জুন। তো আমরা দেখলাম যে যেহেতু তার নেতারা গ্রেফতার হয়েছে, আওয়ামী লীগ অনেক কর্মসূচি দেয়, মুখস্থ করার প্রয়োজন নয়, এগুলা জাস্ট দেখে যাব। আমার সোনার বাংলাকে উদ্বোধনী সঙ্গীতে গাই, এবং এই সময় পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের সভাপতি হয়ে যান কিন্তু বঙ্গবন্ধু, এবং সাধারণ সম্পাদক হন তাজউদ্দিন আহমেদ। 6 দফা ছিল স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র বা অঙ্কুর মন্ত্র, এবং এটা সম্বন্ধে ওনার উক্তি ছিল যে সাক্ষ্য দিলাম স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নীত হওয়ার জন্য, মানে এই যে 6 দফা এটার উপর ভর করে তোমরা স্বাধীন হতে পারবে, এটা ছিল তার কথা। এবং 1970 সালে আমরা দেখবো যে একটা নির্বাচন হয়, ওই নির্বাচনের ইস্তেহার ছিল মূলত 6 দফা। তাহলে আমার বঙ্গবন্ধুকে এই 6 দফার জন্য কি করলো, তারা গ্রেফতার করলো, বাট বঙ্গবন্ধু জেলে বসেও আওয়ামী লীগের কি হয়ে গেল, সভাপতি হয়ে গেল। এখন আমার জেলে যেহেতু আমি ভরছি, আমাকে জেলে বেশ কিছুদিন রাখতে হবে। হ্যাঁ, সো এই যে আমি রাখতে চাই এখন জেলে, তার জন্য কোনো মামলা লাগবে, স্ট্রং মামলা, মামলা ছাড়া পসিবল না। পাকিস্তান সরকার দিল আগরতলা ষড়যন্ত্র মামলা। হ্যাঁ, এখন ষড়যন্ত্র এটা কেন আসছে, তখন একটা নোশান ছিল যে এই আগরতলা মামলাটা মিথ্যা, পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে শায়েস্তা করার জন্য এই মিথ্যা মামলা দায়ের করছে, এটা ছিল ওই তখনকার মনোভাব। বাট আগরতলা মামলা এটা বেসিক্যালি কিন্তু সত্য ছিল। সত্য ছিল বলতে এটা মামলা না, ঠিক আগরতলাতে বঙ্গবন্ধু গেছিল, ওটার প্রেক্ষাপটটা একটু জানি, মুখস্থ না, জাস্ট জানার জন্য। হ্যাঁ, একটু আমরা আমরা পড়বো, এটা পড়ে যাব। 1962 সালে মানে বঙ্গবন্ধু হচ্ছে গিয়ে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডারের সঙ্গে সে কি করেন, সে হচ্ছে গিয়ে সাক্ষাৎ করেন, এবং তাদের সঙ্গে বৈষম্যের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন নিয়ে কথা হয়। 63 সালে বঙ্গবন্ধু গোপনে ভ্রমণ করলেন হচ্ছে ত্রিপুরাতে। ত্রিপুরাতে গিয়ে সে ওখানকার মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল ওনার সাথে বৈঠক করেন, এবং শচীন্দ্রলালের মাধ্যমে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে বার্তা পাঠায় যে আমরা সশস্ত্র আন্দোলনে সহযোগিতা কামনা করে, মানে আমরা আন্দোলন করব, আপনারা হচ্ছে যদি আমাদের সাপোর্ট দেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পাকিস্তান থেকে আলাদা হতে পারবো। তবে দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে আমির হোসেন নামে একজন, যে এই বৈঠকেই ছিল, মূলত সে পাকিস্তানের গোয়েন্দা, এই কথাটা আইয়ুব সরকারকে ফাঁস করে দেয়। এবং সরকার যখন দেখে যে মানে বঙ্গবন্ধু আগে থেকেই তো প্ল্যান, সে স্বাধীন হয়ে যেতে চাই, দেশ থেকে আলাদা হয়ে যেতে চাই, তাহলে তাকে তো জেলে পুরে রাখতেই হবে। এবং এই কারণে 1968 সালের 3রা জানুয়ারি বঙ্গবন্ধু সহ 35 জনকে আসামি করে রাষ্ট্র একটা মামলা দায়ের করে, যেটা ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। তাহলে এটা ছিল জাস্ট প্রেক্ষাপট। তাহলে আমার মামলা দায়ের করা হয় 3রা জানুয়ারি 1968 সাল। এটার অফিসিয়াল নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব এবং অন্যান্য, এটা অফিসিয়াল নাম। আসামি 35 জন, প্রধান আসামি ছিল শেখ মুজিব। তো বলা হয় যে সে আলাদা করতে চাচ্ছে পাকিস্তানকে। হ্যাঁ, তো যাই হোক, বঙ্গবন্ধু তো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়, এবং এর আগে কিন্তু বঙ্গবন্ধুকে 6 দফা মামলায় গ্রেফতার করা হয়েছে। 7ই জুন গোলাগুলি চলছে, বঙ্গবন্ধুকে গ্রেফতার করছে। 1968 সালে 18 জানুয়ারি বঙ্গবন্ধু 6 দফা মামলায় জামিন পায়, বাট জামিন পাওয়ার পরে জেল গেট থেকে আবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে কুর্মিটোলা সেনানিবাসে ওনাকে স্থানান্তরিত করা হয়। সাল এগুলো লাগবে না, এগুলো জাস্ট ঘটনা জানার জন্য। তাহলে উনার নামে মামলা দায়ের করা হলো, এর আগের মামলায় উনি জামিন পাইলো, জামিন পাওয়ার পর আবার নতুন মামলায় ওনাকে গ্রেফতার করা হলো, মানে ওনাকে বাইরে থাকতে দিবে না। তো যে মামলাটা রাষ্ট্র বনাম শেখ মুজিব এবং অন্যান্য, এটার আসামি ছিল 35 জন সাক্ষী, 227 জন রাজসাক্ষী, 11 জন রাজসাক্ষী। তদন্তকারী কর্মকর্তা হচ্ছে ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান। ট্রাইব্যুনালের প্রধান ছিল হচ্ছে বিচারপতি S.A. রহমান। তো বিচার শুরু হয়েছে 19 জুন 1968 সালে কুর্মিটোলা সেনানিবাসে এই বিচারটা শুরু হয়। তো এই যে বিচার শুরু হলো, এবং এটা হচ্ছে জাস্টিফাইড নামে একটা নেতাকে বন্দি করে রাখলাম, ছাত্ররা এটাতে খুশি না, এবং এই অসন্তোষ নিয়ে ব্যাপক পরিমাণে আন্দোলন শুরু হয়। এবং এই ছাত্র অসন্তোষকে 1968 সালে আগরতলা মামলা নিয়ে এই অসন্তোষটাকে মাওলানা ভাসানীর নেতৃত্বে গণ আন্দোলনে এটা পরিণত করেন উনি। তাহলে আমরা কি দেখলাম যে যখনই ক্রাইসিস মোমেন্ট, আমাদের কিন্তু রেড মাওলানা চলে আসতেছে। হ্যাঁ, যতই বেচারা মন খারাপ করে দূরে থাকুক, বাট ক্রাইসিস মোমেন্টে উনি হাজির। উনি দেখলো যে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে রাখছে বিনা বিচারে, এটা ঠিক হচ্ছে না, জনগণ ক্ষেপে গেছে। উনি বললেন যে ঠিক আছে, আমরা তাহলে গণ আন্দোলনে ডাক দিব, এবং এই ডাকে আহ্বান করে কিন্তু বিভিন্ন ছাত্ররা আগায় আসছে। আমরা দেখলাম সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ SAC গঠিত হলো, স্টুডেন্ট অ্যাকশন কমিটি 1969 সালে।
4 জানুয়ারি। এবং হচ্ছে আমাদের এই 1969 সালে টোটাল 10 জন ছাত্রনেতা মিলে এটা গঠন করেন। এটার আহ্বায়ক ছিল তোফায়েল আহমেদ এবং তারা দেন 11 দফা। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তাহলে 11 দফা ঘোষণা করেন কারা? ঘোষণা করেন হচ্ছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, তারা 11 দফা ঘোষণা করে। তাহলে এই যে 1969 সালে 11 দফা ঘোষণা করা হয়। এখন 11 দফার মধ্যে অনেকগুলো দফাই ছিল, মুখস্থ করতে হবে না, এটা একটু মনে রাখতে পারি যে 11 নম্বরে ছিল মূলত আগরতলা মামলায় অভিযুক্তদের মুক্তি, মানে আগরতলা ষড়যন্ত্র মামলায় যারা অভিযুক্ত হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে, এটা হচ্ছে আমার 11 নম্বর দফা। এছাড়া একটা গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন হয়, এটা গঠন হয় 8টা রাজনৈতিক দল মিলে, গেল মুখস্থ করতে হবে না। তাহলে ছাত্ররা গঠন করছে, তারা ছাত্র সংগ্রাম পরিষদ, তাহলে বড়রা কেন পিছিয়ে থাকবে? এই কারণে তারা গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করে 8টা রাজনৈতিক দল মিলে, এবং এদেরও ছিল হচ্ছে 8 দফা। তাহলে এর আগে আমরা দেখে আসছি কয় দফা? দেখে আসছি হচ্ছে আমরা 11 দফা ছাত্র সংগ্রাম পরিষদের, আর এখন দেখলাম হচ্ছে 8 দফা। তো এই যে গণ অভ্যুত্থান নিয়ে ব্যাপক পরিমাণে আন্দোলন হচ্ছিল, এই আন্দোলনেও কিন্তু গুলি চালানো হয়। 20 জানুয়ারি 1969 সাল আন্দোলনে গুলি চালানোর ফলে নিহত হলো আসাদ। হচ্ছে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গণ অভ্যুত্থানের প্রথম শহীদ কে? শহীদ আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস, এবং এই শহীদ আসাদকে নিয়ে আসাদের শার্ট নামে একটা কবিতা লিখছে শামসুর রহমান। আসাদের শার্ট মানে একটা কবিতা লিখছে। আমরা এখন যে আসাদ গেট দেখতে পাই, এটার আগের নাম ছিল কিন্তু আইয়ুব গেট। এই আইয়ুব গেটকে হচ্ছে আসাদ গেট নামকরণ করা হয়েছে, এবং আসাদের সঙ্গে হচ্ছে রুস্তমও নিহত হয়, তার বন্ধু। তাহলে এই হচ্ছে আসাদের শার্ট, এটা শামসুর রহমানের কবিতা। বাংলা প্রশ্ন। তো 20 জানুয়ারি আসাদ নিহত হয়, 24 জানুয়ারি নিহত হয় শহীদ মতিউর নিহত হয়। সে হচ্ছে গিয়ে কি ছিল? নবগণ ইনস্টিটিউটের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। তাহলে মতিউর নিহত হলো 24 জানুয়ারি, এবং 24 জানুয়ারিকে মূলত গণ অভ্যুত্থান দিবস বলা হয়। এখন এখানে যেটা কনফিউশন হয় যে আমার 20 জানুয়ারিতে শহীদ আসাদ মারা গেছে, এটাকে বলছি আমি শহীদ আসাদ দিবস। তার 20 জানুয়ারিকে আমরা গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন না করে আমরা করছি 24 জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস হিসেবে আমরা এটা পালন করি। তবে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বললে এটা হচ্ছে শহীদ আসাদ 20 জানুয়ারিতে। 15 ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় খুব নির্মম ভাবে। ঢাবির যে জহুরুল হক হল, এটার কিন্তু পূর্ব নাম হচ্ছে ইকবাল হল। হ্যাঁ, এটা ইকবাল হলের পূর্ব নাম হচ্ছে জহুরুল হক হল। তো এটা হত্যাকাণ্ড যে করা হয়, এটা খুব মর্মান্তিক। যেটা হয় যে 1969 সালের 15 ফেব্রুয়ারি বাঙালি শিশুরা হচ্ছে খাবারের জন্য এক জায়গায় ভিড় করে, উচ্ছিষ্ট সংগ্রহ, মানে এটা ময়লা উচ্ছিষ্ট, কুর্মিটোলা সেনানিবাসের কাছে। ওখান থেকে পাকিস্তানিরা কয়েকজন শিশুকে বন্দি করে নিয়ে যায়, এবং কয়েকজন বন্দি এ ঘটনার প্রতিবাদ করলে হাবিলদার মঞ্জুর শাহ বন্দীদের নিজ নিজ কামরায় ফিরে যেতে আদেশ। তো জহুরুল হক সে আদেশ অমান্য করলে তাকে গুলি করে হত্যা করা হয়। তাহলে এই যে জহুরুল হককে তো আগেই গ্রেফতার করছে, হ্যাঁ, তো সে যখন বাচ্চাদের দেখতেছে মারধর করা হচ্ছে, এটা সে প্রতিবাদ জানায়, এবং এই প্রতিবাদ কেন সে করে এটার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়। তো আমার একজন সার্জেন্টকে, নিরপরাধ ব্যক্তি, তাকে হত্যা করা হবে, জনগণ কি বসে থাকবে? জনগণ আরো খেপে যায়। জহুরুল হক হত্যার প্রতিবাদে 16 ফেব্রুয়ারি আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আগরতলা মামলার যে বিচারপতি ছিল তার বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং মাওলানা ভাসানী আরো খেপে যায়। উনি বলে যে 2 মাসের মধ্যে আমার 11 দফা বাস্তবায়ন করতে হবে, এবং রাজবন্দীদের মুক্তি দিতে হবে, প্রয়োজনে ফরাসি বিপ্লবের মতো জেল ভেঙে মুজিবকে মুক্ত করে আনবো। তাহলে মুজিবের সঙ্গে তার এত অভিমান, বাট সে টাইমলি হাজির। সে গণ অভ্যুত্থানকে একদম গণ আন্দোলনে নিয়ে গেছে, এবং এখানেও কঠিন প্রতিবাদ করে বলছে যে ফরাসি বিপ্লবের মতো জেল ভেঙে আমরাই মুজিবকে মুক্তি করা আনবো। তো যাই হোক, এত আন্দোলনের পরেও মৃত্যুর মিছিল থামে না। 18 ফেব্রুয়ারি অধ্যাপক শামসুজ্জোহাকে হত্যা করা হয়। উনি ছিলেন রাবির প্রক্টর, শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ এবং রসায়ন বিভাগের অধ্যাপক, কেমিস্ট্রি টিচার। দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী, এটা মনে রাখবো। তাহলে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবীকে? অধ্যাপক শামসুজ্জোহা। উনাকে 18 ফেব্রুয়ারি হত্যা করা হয়, অধ্যাপক শামসুজ্জোহাকে। এবং উনার হচ্ছে খুব একটা বিখ্যাত কোটেশন আছে, যেটা আমাদের জুলাই আপরাইজিং এ চারিদিকে ছড়াই গেছিল। হ্যাঁ, ডক্টর শামসুজ্জোহা কি বলছিল? যে আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত, এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে। তাহলে একজন শিক্ষকের মানে কতটুক আত্মনিবেদন তার
ছাত্রদের প্রতি, এটা আমরা এই স্টেটমেন্টে আমরা এটা বুঝতে পাই যে আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত, কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে একটা ভাস্কর্য আছে যার নাম হচ্ছে স্ফুলিঙ্গ, এটা স্থপতি হচ্ছে কনক কুমার পাঠক। তাহলে অবস্থান হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, স্থপতি হচ্ছে আমার কনক কুমার পাঠক, উনি হচ্ছে স্থপতি। তো আমাদের হচ্ছে গণ আন্দোলনে অথবা আমাদের গণ অভ্যুত্থানে শুধুমাত্র যে পুরুষরা শহীদ হয়েছে তা নয়, নারীরাও শহীদ হয়েছে। গণ আন্দোলনের একমাত্র নারী শহীদের নাম হচ্ছে শহীদ আনোয়ারা বেগম, ঢাকার নাখালপাড়ায় উনি শহীদ হন। তাহলে আমরা গণ অভ্যুত্থান নিয়ে অনেকক্ষণ পড়লাম, 6 দফা নিয়ে পড়লাম। হ্যাঁ, তাহলে 6 দফা দিবস মনে আছে তো, 7ই জুন 6টা দফা। তার মধ্যে মুদ্রা অর্থ বিষয়ক ক্ষমতা হচ্ছে 3টা দফা, হ্যাঁ 3, 4, 5। আমরা দেখলাম 6 দফার প্রথম শহীদ হচ্ছে মনু মিয়া। 6 দফাকে নিয়ে বঙ্গবন্ধু কি লিখছিল, আমাদের বাঁচার দাবি পুস্তিকা রচনা করা হয়েছে। হ্যাঁ, 6 দফার পর আমরা দেখলাম হচ্ছে তাকে গ্রেফতার করলো, মামলায় দিল, মামলা দেওয়ার পর তার নামে আদালত আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হলো। ষড়যন্ত্র মামলা যখন দায়ের করা হলো, জনগণ গেল ক্ষেপে। জনগণ ক্ষেপে যাওয়ার পর ভাসানীর নেতৃত্বে এই আন্দোলনটা গণ আন্দোলনে পরিণত হয়ে গেল। এবং এই গণ অভ্যুত্থানে যখন পুলিশ গুলি চালালো, তখন আমরা দেখলাম আমাদের আসাদ, মতিউর, সার্জেন্ট জহুরুল হক, অধ্যাপক শামসুজ্জোহা, রুস্তম, শহীদ আনোয়ারা, এরা সবাই শহীদ হন। তাহলে আমাদের প্রথম শহীদ হচ্ছে আসাদ, প্রথম শহীদ। আমাদের দ্বিতীয় শহীদ হচ্ছে মতিউর। হ্যাঁ, মতিউরের হচ্ছে আমার এটা গণ অভ্যুত্থান দিবস আমরা বলছি, মতিউর এটা 24শে জানুয়ারি, এটা আমরা বলছি গণ অভ্যুত্থান দিবস। 24শে জানুয়ারি আমার হচ্ছে গণ অভ্যুত্থান দিবস। এরপর আমার কিন্তু সার্জেন্ট জহুরুল হককে হচ্ছে বেনট দিয়ে খুঁচে মারা হলো, জনগণ খেপে গেল এবং জেলের তালা ভেঙে আনবে এই ঘোষণা দিল হচ্ছে ভাসানী। এরপর হচ্ছে অধ্যাপক শামসুজ্জোহা, ওনাকে হত্যা করা হয়। উনি বলছিল যে আরেকটা জুতে মানে গুলি চললে আমার যাতে গায়ে লাগে। এরপর আমরা একমাত্র নারী শহীদ দেখলাম হচ্ছে শহীদ আনোয়ারাকে। তো গণ অভ্যুত্থানের চাপে যেটা হলো, আইয়ুব খান ভাই এবার পেয়ে গেল ভয়। এতদিন সে বীর দর্পে শাসন করছে, সে ইস্কান্দর মির্জাকে লাথি মেরে সে ভাগাই দিছে, সে আবার নতুন করে সংবিধান প্রণয়ন করে নিজের রাজনৈতিক দল গঠন করছে, মৌলিক গণতন্ত্রী ভোট করার মাধ্যমে নিজে ক্ষমতায় আসছে। এখন যেহেতু মামার এত প্রেসারে পড়লো, সে দেখলো যে ভাই এত প্যারা নিয়ে আর ক্ষমতা চালানো যায় না। এবং 21শে ফেব্রুয়ারি আইয়ুব খান ঘোষণা দিল যে ভাই মাফ করো, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, সিদ্দিকের মতো, যে আমি আর প্রার্থী হব না। এবং জনগণের কাছে নথি স্বীকার করে উনি আগরতলা মামলাটা প্রত্যাহার করে নেয়। বঙ্গবন্ধু সহ সকল অভিযুক্ত 22শে ফেব্রুয়ারি 1969 সালে মুক্তি লাভ করে। এবং বঙ্গবন্ধুর মুক্তি উপলক্ষে পরদিন 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে একটা সংবর্ধনার আয়োজন করা হয়। এবং এই যে আমরা বঙ্গবন্ধু উপাধিটা দেখি, এটা এই জনসভায় শেখ মুজিবুর রহমান পান এবং উপাধি ঘোষণা করেছিলেন তোফায়েল আহমেদ। তাহলে এগুলো জাস্ট জানার, এগুলো থেকে এখন প্রেক্ষাপটে পরীক্ষা আসার চান্স কম, বাট ওই যে জানার জন্য পড়া। হ্যাঁ, 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে লেখা উপন্যাস, এটা ইম্পর্টেন্ট, চিলেকোঠার সেপাই, লেখক হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। এছাড়া হুমায়ুন আহমেদের মাতাল হওয়া এবং কর্নেল শওকত আলীর সত্য মামলা আগরতলা, এই বইগুলো আছে, এগুলো আমরা 69-এর গণ অভ্যুত্থানের বিভিন্ন পার্সপেক্টিভ জানতে। তো আমার এই যে 69-এর আমার যে গণ অভ্যুত্থান, আমরা দেখলাম যে সে চাপের মুখে পড়ে ক্ষমতা ছেড়ে দিচ্ছে, সে বলছে যে অ্যাটলিস্ট নির্বাচনে সে আসবে না। বাট এই সময়টাতে মার্চ মাসে আমরা দেখি অনেকজন মানুষ আসলে মারা যায়, সেনাবাহিনীর গুলিতে প্রায় 90 জন মারা যায়। তো এটা ট্যাকেল দেওয়ার জন্য হচ্ছে গিয়ে 22শে মার্চ আইয়ুব খান তার গভর্নর জেনারেল মোনায়েম খানকে সে অপসারণ করে, অর্থাৎ কারো ঘরে বন্দুক রেখে সে গুলি চালাতে চাইছে, বলছে যে মোনায়েমই করছে এগুলা, এটা বন্ধ। এবং তাকে যদি ক্ষমা করা হয়, সে ধরে নিছে যে হয়তো জনগণ ঠান্ডা হয়ে যাবে, বাট লাভ হয় নাই, জনগণ এখানেও ঠান্ডা হয় না। এবং আলটিমেটলি সে বাধ্য হয় ক্ষমতা ছেড়ে দিতে। 25শে মার্চ সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন আইয়ুব খান। তাহলে ইয়াহিয়ার কাছে সে ক্ষমতা হস্তান্তর করছে। তাহলে আমার আইয়ুব শাহী গেল, এবার আসলো ইয়াহিয়া। এবং এই 69 সালে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, আমাদের পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ রাখা হয় 5 ডিসেম্বর 1969 সালে। খুব গুরুত্বপূর্ণ, 5 ডিসেম্বর 1969 সালে আমাদের কি রাখা হয়, পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ। এটা সোহরাওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রাখা হয়। আমাদের মনে আছে যে 1963 সালে উনি মারা গেছে, তাহলে উনার 6th ডেথ অ্যানিভার্সারিতে এটা রাখা হয় 5 ডিসেম্বর 1969। বাংলাদেশ রাখেন, পূর্ব পাকিস্তানের নাম চেঞ্জ করে। তো আমাদের যে আইয়ুব শাহী চলে গেছে, এই যে ওই সময়কার পেপারের একটা নিউজ কাটিং, আইয়ুব কুইটস, ইয়াহিয়া বিকামস চিফ এমএল
অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাসেম্বলিজ, মিনিস্টার্স, গভর্নর্স ডিফাঙ্ক্ট। তাহলে আইয়ুব যে পদত্যাগ করছে, ইয়াহিয়া যে ক্ষমতায় আসছে, এটা হচ্ছে এখানকার মূল বিষয়। তো আমার ইয়াহিয়া যখন আসছে, ইয়াহিয়ারও তো হচ্ছে চিন্তা করছে সে নির্বাচন দিবে একটা, কারণ এর আগেও আইয়ুব হচ্ছে লাস্ট দিকে নির্বাচন দিয়ে গেছে। এবং ইয়াহিয়া যখন আসলো সে চারিদিকে পর্যালোচনা করলো এবং দেখলো যে রাজনৈতিক দলগুলো 1962 সালে যে সংবিধান রচনা করা হয়েছে, ওই সংবিধানটা তারা অত পছন্দ করতেছে না। তারা 1956 সালে যে সংবিধান, ওটাই পছন্দ করে এবং ওখানে ফিরে যেতে চাই। হ্যাঁ, সো এই কারণে সে চিন্তা করলো যে আমার একটা লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার তৈরি করা দরকার। হ্যাঁ, এবং এই লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার যদি তৈরি করতে পারি আমি, তাহলে সেক্ষেত্রে একটা নির্বাচন করাতে পারবো। এবং লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করার মাধ্যমে আসলো আমাদের 70-এর নির্বাচনের প্রেক্ষাপট। 30 মার্চ 1970 সালে ইহিয়া সরকার LFO জারি করে, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার। উনি 1 ইউনিট ফর্মুলা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেয়। 1 ইউনিট ফর্মুলা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর সরকারের একটা ভূ রাজনৈতিক কর্মসূচি। মানে 1 ইউনিট, তারা একসাথে নির্বাচন করে তারা একসাথে মানে থাকবে, এখানে কোনো ডিভাইডেশন থাকবে না, ব্যাপারটা এরকম। তো 70-এর যে জাতীয় নির্বাচন, এখানে নির্বাচনে আসন সংখ্যা ছিল 313টা, পূর্ব পাকিস্তানের ছিল 169টা, পশ্চিম পাকিস্তানের ছিল 144টা। এই ব্যাকগ্রাউন্ডটা মনে না রাখলেও হবে, আমরা মূল সংখ্যাটা মনে রাখি। তাহলে জাতীয় পরিষদ, দুইটা পরিষদ কিন্তু, একটা হচ্ছে জাতীয় পরিষদ মানে সেন্ট্রালি হচ্ছে নির্বাচন, আর একটা হচ্ছে প্রাদেশিক পরিষদ, বিভিন্ন প্রদেশে প্রদেশে নির্বাচন হচ্ছে। তাহলে জাতীয় পরিষদ নির্বাচনে আসন সংখ্যা হচ্ছে 313টা, পূর্ব পাকিস্তানে 169টা, পশ্চিম পাকিস্তানে 144টা। প্রাদেশিক পরিষদ নির্বাচনে আসন সংখ্যা 621টা, পূর্ব পাকিস্তানে 310, পশ্চিম পাকিস্তানে 311। তাহলে 313টা জাতীয় পরিষদে, 621টা প্রাদেশিক পরিষদে। পূর্ব পাকিস্তানে 313টার মধ্যে হচ্ছে 169টা, একটা মনে রাখলে অন্যটা মনে থাকবে, তাহলে 169টা মনে রাখি। এবং পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা হচ্ছে 310টা। তাহলে নির্বাচন আমার একদিকে হচ্ছে আওয়ামী লীগ, প্রতীক নৌকা, স্লোগান 6 দফা, বঙ্গবন্ধু নেতৃত্বে। অন্যদিকে হচ্ছে জুলফিকার আলী ভুট্টো, আরেক নেতা, এবং দলের নাম হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি, PPP। স্লোগান হচ্ছে ইসলাম ইজ আওয়ার ফেইথ, ডেমোক্রেসি ইজ আওয়ার পলিসি, সোশিয়ালিজম ইজ আওয়ার ইকোনমি। প্রতীক হচ্ছে তরবারি। তাহলে PPP বনাম আওয়ামী লীগ, এখন হবে কঠিন ফাইট 70-এর নির্বাচনে। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 ডিসেম্বর 1970 সালে, এবং তার 10 দিন পর প্রাদেশিক পরিষদটা হয়। তাহলে প্রথমে সেন্ট্রালি নির্বাচন হয়ে গেছে জাতীয় পরিষদেরটা 7 ডিসেম্বর 70। এরপর হচ্ছে আমার প্রাদেশিক নির্বাচন হয়েছে 17 ডিসেম্বর 1970 সালে, 10 দিন পর। তবে ঘূর্ণিঝড়, ওই সময় একটা বড় ঘূর্ণিঝড় ছিল গোর্কি, এই গোর্কির কারণে উপকূলের স্থগিত হওয়া 17টি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় 17 জানুয়ারি 1971 সালে। এবং ওই গোর্কি কিন্তু খুব ভয়ানক একটা ঘূর্ণিঝড় ছিল, প্রচুর মানুষ মারা গেছে। মানে ওই সময় বলা হয় যে মানে ভোলার মধ্যে, মানে ভোলা বেশি এফেক্টেড হয়েছে, প্রায় নাকি 5 লাখের মতো মানুষ মারা যায়, একদম মানে বিভিন্ন গাছে আটকে ছিল মানুষ, এরকম একটা অবস্থা। সো ওটার কারণে আসলে নির্বাচনটা স্থগিত হয়েছিল। তো আমার 169টা যে আসন পূর্ব পাকিস্তানে আমরা যে এখানে দেখলাম 313টার মধ্যে 169টা, 169টার মধ্যে আওয়ামী লীগই পাইছে 167টা আসন। দুইটা আসন পায় না, এখন দুইটা আসন, এটা হচ্ছে নুরুল আমিনের হচ্ছে ময়মনসিংহ 8, উনি PDPর নেতা ছিলেন, এবং রাজা ত্রিদীপ রয়, এদের দুইটা আসন পায় নাই। এরা দুইজন পাকিস্তানপন্থী, এবং রাজা ত্রিদীপ রয় তো মানে 1971 সালে এই যে পাকিস্তানে ঢুকছে, উনি হচ্ছে কি ওখানে মৃত্যুবরণ করছে, এবং তাকে কিন্তু মানে মিনিস্টার অফ লাইফ ঘোষণা করে, হ্যাঁ, মানে তার লয়ালিটির কারণে, রাজা ত্রিদীপ রায়কে, চাকমা রাজা ত্রিদীপ রায়। তো আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে আমাদের আওয়ামী লীগ কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে, 169টার মধ্যে 167টা পাইছে, আবার প্রাদেশিক নির্বাচনে 310টার মধ্যে 298টা পাইছে। এবং এই সময় কিন্তু সর্বকনিষ্ঠ হিসেবে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আমরা যে দেখি, উনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন 1970 সালে। তাহলে প্রাদেশিক নির্বাচনেও জিতছে। তাহলে নির্বাচনে জিতলে আমি কি করতে হবে, আমাকে ক্ষমতা দিতে হবে। ওই সেন্স থেকেই হচ্ছে বঙ্গবন্ধু যারা জিতছে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ, তাদেরকে নিয়ে শপথ পাঠ করান 6 দফার ভিত্তিতে, স্থান রেসকোর্স ময়দানে। এরপর আমরা দেখবো আমাদের যখন মার্চ মাস আসে, এবং এই মার্চ মাসে মূলত ক্ষমতা হস্তান্তর করার কথা, কিন্তু তারা হস্তান্তর না করে টালবাহানা শুরু করে, এবং তখন থেকে আমাদের মুক্তিযুদ্ধের যে দামামা, এটা বাঁচতে শুরু করে। তাহলে এই হচ্ছে আমাদের এতটুক।